Good evening. Welcome to our EDUTREE platform. আচ্ছা আজকে ইংলিশ পেডাগোগি ক্লাস। ইংলিশ পেডাগোগির আগের ক্লাস প্লাস আজকের ক্লাস আর আরেকটা ক্লাস হলে ইংলিশ পেডাগোগির ডেসক্রিপটিভ আমাদের কমপ্লিট হয়ে যাবে। আমরা ইংলিশ পেডাগোগির যে সিলেবাস ডেসক্রিপটিভ যে সিলেবাস সেই টপিকগুলো টোটালটা কমপ্লিট করে দেবো। লাস্ট একটা ক্লাস, সেটা তো আগামীকালও হয়ে যেতে পারে। তো আজকে যে ক্লাসটা আমরা এগোচ্ছি, যে টপিকটা পড়বো সেটা হচ্ছে রোল অফ গ্রামার। মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য গ্রামারের কি ভূমিকা, এটা একটা টপিক আমরা যাব। আরেকটা টপিক একটু পড়বো, সেটা হচ্ছে দেখিয়ে দিই, রিমিডিয়াল টিচিং। ঠিক আছে, তাহলে এই টপিকগুলো হয়ে গেলেই আজকে আমাদের দুটো টপিক কিন্তু কমপ্লিট হয়ে যাবে। মানে আজকে আমরা দুটো টপিক পড়ছি, একটা হচ্ছে রোল অফ গ্রামার অ্যান্ড আরেকটা হচ্ছে তোমাদের রিমিডিয়াল টিচিং। আচ্ছা, তাহলে রোল অফ গ্রামারটা আমরা স্টার্ট করি। The teaching of grammar. The grammar is a scientific statement of the principle of good uses which concerns with the relation of words in the sentence. মানে গ্রামার কি? গ্রামার হচ্ছে একটা সায়েন্টিফিক স্টেটমেন্ট, মানে একটা বিবৃতি, the principle of good uses which concerns with the relation of words in the sentence, মানে বাক্যের মধ্যে শব্দের যে সম্পর্ক, সেই সম্পর্কটা নির্ধারণ করে কি গ্রামার। আচ্ছা, তাহলে মেনলি যে জিনিসগুলো একটু আমরা হাইলাইট করব, ল্যাঙ্গুয়েজ এডুকেটেড পিপল ইউজ সার্টেন ফর্মস অফ এক্সপ্রেশন। যারা শিক্ষিত মানুষ তারা কিন্তু কীভাবে এক্সপ্রেশন করতে হয় এই জিনিসগুলো তাদের জানা আছে। ল্যাঙ্গুয়েজ স্পেশালিস্ট স্টাডি দ্য ফর্মস দে ইউজ, নোট দ্যাট দে ফলো এ ফিউ কম্পারেটিভলি সিম্পল প্রিন্সিপালস অ্যান্ড স্টেট দিজ প্রিন্সিপালস। মানে কিছু মানে সাধারণ যে নীতি, গ্রামার শেখার যে নীতি, সেগুলোকে তারা ফলো করে এবং সেগুলোকে তারা বিবৃতি করে। দ্য রেজাল্ট ইজ গ্রামার, মানে এটাকেই বলা হচ্ছে কি গ্রামার। Teaching of grammar is a much debated topic in language learning. Different experts have give different opinion, এটা opinion হবে, about teaching of grammar. মানে গ্রামার শেখানোর যে মানে প্রসেস, মানে পদ্ধতি, সেই মানে বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে শেখানোর কথা বলেছে, বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে মতবাদ দিয়েছেন। According to the language cannot be learned without studying of grammar of the language. মানে বলছে যে ল্যাঙ্গুয়েজ মানে ভাষা যে আমরা শিখবো সেটা বলছে ক্যান নট বি লার্ন উইদাউট স্টাডিং অফ গ্রামার ল্যাঙ্গুয়েজ। গ্রামার যদি আমরা না শিখি তাহলে বলছে ল্যাঙ্গুয়েজ আমরা শিখতে পারবো না। অ্যাকর্ডিং টু ডক্টর সুইথ বলছে গ্রামার ইজ নট এ কোড অফ রুলস। অ্যাকর্ডিং টু ডক্টর সুইট কি বলেছেন? ডক্টর সুইট বলেছেন যে দ্য ল্যাঙ্গুয়েজ ক্যান নট বি লার্ন উইদাউট স্টাডিং অফ গ্রামার অফ দ্য ল্যাঙ্গুয়েজ। মানে আমরা যদি গ্রামারটাই না জানি তাহলে হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবো না। সেটা যে কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে, ঠিক আছে, নিজের মাদার টাং হতে পারে, ফরেন ল্যাঙ্গুয়েজ হতে পারে, যা কিছু হতে পারে। কিন্তু চ্যাপম্যান কি বলছেন? চ্যাপম্যান বলছে গ্রামার ইজ নট এ কোড অফ রুলস। মানে গ্রামারটা শুধুমাত্র যে রুলস মানে নিয়ম নীতি বলে দিলাম তার সেটাই সূত্রটাই শুধু নয়, ঠিক আছে। তাহলে মেনলি দেখো এখান থেকে আমরা যেটা দেখব, grammar is a study of language by specialists made in order to establish the rules and principles which underline the correct speech and writing. Rules and principles which are followed more or less unconsciously by native speakers. But some people say that utility of teaching of grammar is doubtful in learning English. They say that the students who study grammar are very often able to solve a grammar exercise but do not write correct speech. Teaching of grammar had very important place in the past. It was commonly believed that to help the people to learn English language, its grammar must be taught first. মানে এই যে ধারণাগুলো একটু ব্যাখ্যা করি। এই যে ধারণাগুলো বলছে, মানে আগে কি ছিল, যে আগে বলা হতো যে গ্রামার ভালো করে না শিখলে বলতেও পারবে না, লিখতেও পারবে না। মানে ল্যাঙ্গুয়েজের জন্য গ্রামারটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। দেখো এই জিনিসটা এখানে বলছে যে it was commonly believed that the people
দ্যাট টু হেল্প দ্য পিপল টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইটস গ্রামার মাস্ট বি টট ফার্স্ট, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য গ্রামারটা কি বলছে, প্রথমেই শিখতে হবে। আগের কথা বলছে এগুলো, মানে এখনকার মডার্ন ইংলিশ নয়। দিস মানে তারা কি বলছিল দেখো, দে সে দ্যাট স্টুডেন্টস হু স্টাডি গ্রামার আর ভেরি অফেন এবল টু সলভ গ্রামার এক্সারসাইজ, মানে গ্রামার শিখে তারা কি করছে, যে গ্রামারের যে অনুশীলনী, হ্যাঁ ব্যাকরণের অনুশীলনী তারা চট করে নিতে পারছে, বাট ডু নট রাইট কারেক্ট স্পিচ, কিন্তু তারা একটা কারেক্ট স্পিচ মানে কারেক্ট একটা সেন্টেন্স কিন্তু তারা লিখতে পারছে না। The teaching of grammar had very important place in the past. আচ্ছা, it was also believed that without knowing and mastering grammatical rules of English, one cannot be learn to speak and write. মানে আগে বিশ্বাস করা হতো কি, যে গ্রামার যদি না শেখা যায় তাহলে বলছে মাস্টার মানে কি, মাস্টারিং আমরা করতে পারবো না, কিসে, মানে ঠিকঠাক কথা বলতে পারবো না, লিখতেও পারবো না। Slowly it was realized that correct uses go on changing from time to time. লার্ন টু স্পিক অ্যান্ড রাইট ইট, মানে কীভাবে বলতে হবে সেটা শিখতে হবে এবং সেটা লিখতে হবে, ঠিক আছে। দেন দ্য অ্যাজ এ রেজাল্ট অফ গ্রামার টিচিং হুইচ ওয়াজ রিগার্ডেড অ্যাজ অ্যান এন্ড ইন ইটসেলফ লস্ট ইট ইম্পর্টেন্স। দ্য ডাইরেক্ট মেথড অফ টিচিং ইংলিশ ওয়াজ ইন্ট্রোডিউসড অ্যান্ড টিচিং অফ গ্রামার লস্ট ইটস ইম্পর্টেন্স। মানে বলছে কি দেখো, আগে যেটা বলা হতো কি, যেটা আমরা পড়লাম যে আগে গ্রামার মানে কি ছিল, যে মানে যে কোনো ল্যাঙ্গুয়েজ ক্ষেত্রে গ্রামারটাই মাস্ট, মানে সেটা মানে আগে বিশ্বাস করতো যে গ্রামার না জানলে বলতেও পারবে না, লিখতেও পারবে না। কিন্তু আমাদের ডাইরেক্ট মানে এখন যে পদ্ধতিতে পড়ানো হচ্ছে ডাইরেক্ট মেথড, হ্যাঁ ডাইরেক্ট মেথডে কি হচ্ছে, গ্রামারের উপর মানে গ্রামারের যে রুলস নিয়ম নীতি সেটার উপর কিন্তু গুরুত্বটা কম দেওয়া হচ্ছে। কেন? কারণ হচ্ছে ল্যাঙ্গুয়েজ, মানে যদি আর সিম্পল বলি যে ল্যাঙ্গুয়েজ যখন একটা শিশু যখন ল্যাঙ্গুয়েজ শিখবে, সেই ল্যাঙ্গুয়েজটা কী হতে পারে, প্র্যাকটিসে মানে যত সে চর্চা করবে, কমিউনিকেট যত করবে, তত সে আস্তে আস্তে করে ল্যাঙ্গুয়েজটাকে কী করবে, এক্সপ্যান্ড করবে, তত সে ভালো করে শিখবে। হ্যাঁ, তাহলে ল্যাঙ্গুয়েজ শেখানোর জন্য যে আমাকে গ্রামার জানতে হবে সেটা কিন্তু বড় ফ্যাক্টর নয়, এখনকার ডাইরেক্ট মেথডে কথাটা বলছে। দ্য ডাইরেক্ট মেথড অফ টিচিং ইংলিশ, এই যে এই লাইনটা আন্ডারলাইন করো, the direct method of teaching English was introduced and teaching of grammar lost its importance. The introduction of direct method gave an idea that to be able to speak or write English, knowledge of grammatical rules is not necessary. ঠিক আছে, those who favored the direct method of teaching English said that grammatical rules is not necessary. আচ্ছা, those who favored direct method of teaching English said that language can be learned by practice and not by studying the rules of grammar. Very very important. ঠিক আছে, যে ল্যাঙ্গুয়েজ যে কথাটা বললাম, যে ল্যাঙ্গুয়েজটা আমরা শিখতে পারবো বাই প্র্যাকটিসের মাধ্যমে শিখতে পারবো, আর নট বাই স্টাডিং দ্য রুলস অফ গ্রামার, মানে তার জন্য আমাদের গ্রামারের রুলস যে জানতে হবে সেটা কিন্তু বড় ফ্যাক্টর নয়। It is believed that grammar cannot be taught in isolation. Teaching of grammar helps students only to understand and to decide whether the language that they speak or write is correct or not. তার মানে কি বলছি দেখো, তাহলে গ্রামারের ভূমিকা কি, গ্রামার যেটা বলছে যে গ্রামারটা ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে যে আমাদের গ্রামার জানতে হবে তা কিন্তু নয়, গ্রামার তোমাকে শিখতে হবে। তাহলে গ্রামারটা তোমাকে কি করবে, তোমাকে একটা মানে সঠিকভাবে মানে একটা মানে সেন্টেন্সে তার অ্যাপ্রোপ্রিয়েট সঠিকভাবে তুমি সেন্টেন্সটা লিখতে পারো বা কোনো কিছু বলতে পারো তুমি সেটা, কিন্তু ল্যাঙ্গুয়েজ শেখার জন্য যে গ্রামার লাগবে তা কিন্তু নয়। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের কি, যে গ্রামারের ভূমিকাটা কি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, টিচিং অফ গ্রামার, সেই জিনিসটা এখানে বলেছে। তাহলে মেনলি এখান থেকে স্টেটমেন্টটা মনে রাখবে যে গ্রামার ইজ নট এ কোড অফ রুলস, এটা কে বলেছেন, চ্যাপম্যান বলেছেন। ঠিক আছে, তাহলে আরেকটু জিনিসটুকুটা বলে দিই, কিছুই না, গ্রামারটা কি, আগে যেটা বিশ্বাস করা হতো, যারা মিস করলে একটু বলে দিচ্ছি শোনো, যা গ্রামার আগে যেটা বিশ্বাস করা হতো, আগে যে ট্র্যাডিশনাল হইতেছিল যে গ্রামার ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে গ্রামার জানতেই হবে, গ্রামার যদি ঠিকঠাক না জানে তাহলে সে লিখতেও পারবে না, সঠিকভাবে বলতে পারবে না, নিজের এক্সপ্রেশন সে প্রকাশ করতে পারবে না। ঠিক আছে, এটা ছিল বিশ্বাস। কিন্তু যত দিন যাচ্ছে আস্তে আস্তে কি হচ্ছে, যে বিশ্বাস হচ্ছে যে গ্রামার ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের জন্য গ্রামার যে শিখতে হবে তা কিন্তু ইম্পর্টেন্স নয়। গ্রামারটা কি হতে পারে, হ্যাঁ একটা সেন্টেন্স সে ঠিকভাবে ইউজ করতে পারে, সেন্টেন্সটা ঠিকভাবে অ্যাপ্রোপ্রিয়েট সে ইউজ করতে পারবে, এই জিনিসটা করতে পারবে। ঠিক আছে, কিন্তু ল্যাঙ্গুয়েজটা শিখবে কে, কারণ গ্রামার শিখবো কি ল্যাঙ্গুয়েজের জন্য, তার ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আমাদের কি দরকার, আমরা প্র্যাকটিসের মাধ্যমে ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবো। এই যে লাইনটা বলেছে, ল্যাঙ্গুয়েজ ক্যান বি লার্ন বাই প্র্যাকটিস অ্যান্ড নট বাই স্টাডিং দ্য রুলস অফ গ্রামার, তার জন্য গ্রামারের রুলস কিছু প্রয়োজন হয় না।
ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসছি, দেখো মেথডস অফ টিচিং গ্রামার। এই গ্রামার টিচিংয়ের জন্য কতগুলো মেথডের কথা বলেছেন, খুব ইম্পর্ট্যান্ট। ফার্স্ট কি, ডিডাকটিভ মেথড, ইন্ডাকটিভ মেথড, ইন্ডাকটিভ ডিডাকটিভ মেথড অ্যান্ড হচ্ছে ইনসিডেন্টাল মেথড। তাহলে ফার্স্ট আমরা আসছি ডিডাকটিভ মেথড। ডিডাকটিভ মেথড কি বলছে, যে ইন ডিডাকটিভ মেথড দ্য টিচার ইউজেস গ্রামার টেক্সট বুক। He tells his students rules or definitions and explains those with the help of examples. Then he gives exercise and asks his people to apply the rules. ঠিক আছে, মেথডস অফ টিচিং গ্রামার কেন বলা হচ্ছে? পার্টিকুলার একটা মেথডেই তো বলে দিতে পারতো যে আমাদের ভারতবর্ষে এই মেথডেই গ্রামার পড়ানো হবে, তা কিন্তু নয়। কেন? প্রত্যেকটা শিক্ষার্থী তাদের শিখনের ধরন কিন্তু আলাদা, এবং যিনি শেখাবেন মানে টিচার, তারও শেখানোর পদ্ধতি মানে টিচিং স্ট্র্যাটেজি কিন্তু আলাদা হতে পারে। যেটা যার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, তুমি অ্যাজ এ টিচার হিসাবে তুমি সেটা প্রয়োগ করো। কেউ যদি ডিডাকটিভ মেথড ভালো করতে হয় ডিডাকটিভ দাও, কেউ ইন্ডাকটিভ হলে ইন্ডাকটিভ দাও। তাই জন্য সবগুলো মেথডই কিন্তু ইউজ করা যেতে পারে গ্রামার টিচিংয়ের ক্ষেত্রে। ওই জন্য গ্রামার টিচিংয়ে 4টে মেথডের কথা বলা আছে: ডিডাকটিভ মেথড, ইন্ডাকটিভ মেথড, ইন্ডাকটিভ ডিডাকটিভ মেথড অ্যান্ড হচ্ছে ইনসিডেন্টাল মেথড। তাই ডিডাকটিভ মেথড কি বললো, যে দ্য টিচার ইউজ এ গ্রামার টেক্সট বুক, মানে টিচার এখানে কি করছে, গ্রামারের যে মেন টেক্সট বুক সেটাকে তিনি ব্যবহার করছেন। হি টেলস হিজ স্টুডেন্ট রুলস অর ডেফিনেশন অ্যান্ড এক্সপ্লেন দোজ উইথ দ্য হেল্প অফ এক্সাম্পল। দেন হি গিভস এক্সারসাইজ অ্যান্ড আস্কস হিজ পিপল টু অ্যাপ্লাই দ্য রুলস। তাহলে প্রথমে তিনি কি করছেন, হি টেলস হিজ স্টুডেন্টস রুল অর ডেফিনেশন, মানে গ্রামারের যে রুল, হ্যাঁ, যে ডেফিনেশনগুলো সেগুলো তিনি প্রথমে কিন্তু এক্সপ্লেন করছে। অ্যান্ড এক্সপ্লেন দোজ উইথ দ্য হেল্প অফ এক্সাম্পলস, এবং এগুলোর মাধ্যমে কি করছে, উদাহরণ আসছে। তারপরে কি করছে, এক্সারসাইজ দিচ্ছে। তারপরে অ্যান্ড আস্ক পিপল টু অ্যাপ্লাই দ্য রুলস, মানে এখানে ডিরেক্টিভে কি হচ্ছে, তাহলে আগে রুলস অ্যান্ড ডেফিনেশনটা টিচার প্রথমেই কিন্তু প্রয়োগ করে দিচ্ছে, মানে গ্রামার শেখানোর জন্য। হ্যাঁ, যখন তুমি নাউন শিখাবে বা অ্যাডজেক্টিভ শিখাবে, যা শিখাবে তার নাউনের যে রুলসগুলো আছে, যে অ্যাডজেক্টিভ রুলসগুলো, সেই রুলসগুলোকে তুমি কি করছো, আগে ডিফাইন করে দিচ্ছ। তারপর তুমি এক্সারসাইজ দিচ্ছ, তারপর তাদের কাছ থেকে তুমি জানতে চাইছো। তাহলে এটা হচ্ছে ডিডাকটিভ মেথড। আচ্ছা, এই ডিডাকটিভ মেথডের কিছু আবার অ্যাডভান্টেজ আছে আর কিছু হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজ মানে কি, সুবিধা। তাহলে সুবিধাগুলো কি বলছে, অ্যাভারেজ টিচার ক্যান ইউজ দিস মেথড ইন কান্ট্রি লাইক ইন্ডিয়া। বলছে আমাদের ভারতবর্ষের মতন দেশে, হ্যাঁ, এত এত পপুলেশন কান্ট্রিতে, বলছে যে এই টিচার মানে এই মেথডটা খুব ভালো ইউজ হয়। অ্যাভারেজ টিচার মানে কি, এই টিচার মানে কি অ্যাভারেজ, মানে ম্যাক্সিমাম সব টিচারই এই মেথডটাকে ফলো করতে পারে। তো খুব সহজ জিনিস, তুমি ক্লাসে যাচ্ছ, যে টপিকটা পড়াবে সেটা রুলস অ্যান্ড রেগুলেশন তুমি সব বলে দিলে, তারপর তুমি এক্সারসাইজ করতে দিচ্ছ। এটার জন্য তোমার নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি কিন্তু এলো না, যা রুলস ছিল তুমি সেটা বললে, তারপর তুমি এক্সারসাইজ করতে দিলে। তার জন্য বলছে অ্যাভারেজ টিচার ক্যান ইউজ দিস মেথড ইন কান্ট্রি লাইক ইন্ডিয়া। দিস মেথড হেল্পস স্টুডেন্টস টু কম্পেয়ার দ্য আইডিয়াস, এটা কম্পেয়ার, ঠিক আছে, টু কম্পেয়ার দ্য আইডিয়াস ইন গ্রামার অফ মাদার টাং অ্যান্ড সেকেন্ড অর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। বলছে দিস মেথড হেল্পস স্টুডেন্টস, মানে এই পদ্ধতিটা কি বলছে, মেথডটা কি বলছে, শিক্ষার্থীদের মধ্যে সুবিধা করছে কি, টু কম্পেয়ার দ্য আইডিয়াস অফ গ্রামার অফ মাদার টাং, মানে নিজের মাদার টাংয়ের সঙ্গে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজের যে কম্পারিজনটা খুব সহজে কি করতে পারে, আইডেন্টিফাই করতে পারে। দ্য লার্নার্স ক্যান ট্রাই দ্য গ্রামাটিক্যাল কোশ্চেন্স ভেরি ইজিলি। সূত্র তো তুমি বলে দিচ্ছ, ফর্মুলা বলে দিচ্ছ, যার ফলে কি হচ্ছে, সে তোতা পাখির মতো এক্সারসাইজগুলো সুন্দরলি করে যাচ্ছে। হ্যাঁ, তারপরে বুঝতে হবে যে আমি গ্রামার শেখাচ্ছি, হ্যাঁ, গ্রামার শেখাচ্ছি, রুলস অ্যান্ড রেগুলেশন বলে দিচ্ছি, ওই শিক্ষার্থী সুন্দর করে এক্সারসাইজ কভার করে নিচ্ছে, তার মানে এটা নয় যে সে সত্যি মানে ল্যাঙ্গুয়েজে তার বিশাল পারদর্শিতা তৈরি হলো, তা কিন্তু নয়। ঠিক আছে, দ্য লার্নার্স ক্যান ট্রাই দ্য গ্রামাটিক্যাল কোশ্চেন্স ভেরি ইজিলি, মানে খুব সহজেই গ্রামাটিক্যাল কোশ্চেনগুলো কি করতে পারে, সে প্রয়োগ করতে মানে নিজে করতে পারে। লার্নার ক্যান রেসপন্ড ইফেক্টিভলি অ্যান্ড ক্যান এক্সপ্লেন রুলস স্ট্রাকচার ইটিসি, মানে শিক্ষার্থী বলছে কি খুব মানে ইফেক্টিভলি রেসপন্ড করে এবং নিজে কি করছে, যে রুলস স্ট্রাকচারটাকে কি করে এক্সপ্লেন করতে পারে। তাহলে এই হলো আমাদের ডিডাকটিভ মেথডের সুবিধা। ঠিক আছে, এবার ডিসঅ্যাডভান্টেজটা কি, ডিসঅ্যাডভান্টেজ মানে অসুবিধা কিছু, তাহলে অসুবিধাও আছে। অসুবিধাটা কি বলছে, দিস মেথড মেক্স লার্নিং অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ, মানে এই মেথডটা বলছে কি শিক্ষার্থীদের মধ্যে কি করে ল্যাঙ্গুয়েজ, দিস এটা দরকার নেই, দিস মেথড মেক্স লার্নিং অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এখানে একটু ভুল আছে, এটা কারেকশন করবে।
দিস মেথড ডাজ নট মেক্স, ঠিক আছে, এখানে লিখে দিবে ডাজ নট মেক্স লার্নার লার্নিং অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ, মানে ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে কোনো শিখন বা তোমার কি বলবো ইন্টারেস্ট এখানে কিন্তু গ্রো হয় না, ঠিক আছে। গ্রামার মানে এক পার্টিকুলার একটা জায়গায় সে কনভার্ট, যে গ্রামার করতে হবে, কিন্তু ল্যাঙ্গুয়েজ যে শিখতে হবে সেটা কিন্তু এখানে ক্লিয়ার হয় না। যে দিস মেথড ডাজ নট মেক্স লার্নার লার্নিং অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ, দিস মেথড ক্যান নট ডেভেলপ কমিউনিকেটিভ এবিলিটি অ্যামং লার্নার্স, মানে শিক্ষার্থীদের মধ্যে যে কমিউনিকেটিভ যে সামর্থ্য, মানে যোগাযোগ, মানে একে অপরের সঙ্গে যে কথা বলবে বা মিশবে, সেটা কিন্তু এই মেথডের মাধ্যমে কিন্তু তৈরি হয় না। দ্য লার্নার্স বিকাম ইনঅ্যাক্টিভ ডিউরিং ক্লাসরুম টিচিংয়ের ক্ষেত্রে এই মেথডটা কিন্তু খুব বোরিং মেথড, কিছু তো নেই, নতুন কিছু জানা তো কিছু নেই, যা আছে তা বলে দেওয়া হলো, করতে দিয়ে দেওয়া হলো, ঠিক আছে। ওই জন্য কী হচ্ছে, এটা ইনঅ্যাক্টিভ, ক্লাসরুম টিচিংয়ের জন্য ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। দিস মেথড ইজ নট চাইল্ড সেন্টার্ড বাট টিচার সেন্টার্ড, মানে খুব ভেরি ইম্পর্টেন্ট লাইন, মানে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট 3 আর 4, যে ক্লাসরুম টিচিংয়ের ক্ষেত্রে এটা খুব ইনঅ্যাক্টিভ, আর কি যে এই যে মেথডটা এটা নট চাইল্ড সেন্ট্রিক মেথড, এটা কি টিচার সেন্টার্ড, মানে শিক্ষার্থী কেন্দ্রিক কিন্তু নয়, শিক্ষক কেন্দ্রিক, তাই না। শিক্ষক এখানে হচ্ছে মেন, তিনি কি হচ্ছে, তিনিই তো আগে সব সূত্রগুলো বলে দিচ্ছে, প্রিন্সিপাল বলে দিচ্ছে, তারপর শিক্ষার্থীরা বলছে। ইন দ্য ক্লাসরুম টিচিং দেয়ার ইজ হার্ডলি ইউজ অফ অডিও ভিজুয়াল এইডস, বলছে যে তোমার ক্লাসরুম টিচিংয়ের ক্ষেত্রে তুমি যে টিএলএম ব্যবহার করবে, হ্যাঁ, টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, সেটা ভিজুয়াল এইডস হতে পারে, অডিও ভিজুয়াল এইডস হতে পারে। তো বলছে এই মেথডের ক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি অডিও ভিজুয়াল এইডস কিন্তু ইউজ করা যাবে না। এটা তাহলে এইগুলো হচ্ছে আমাদের কি ডিডাকটিভ মেথডের তোমার ডিসঅ্যাডভান্টেজ, বোঝা গেছে। আচ্ছা, নেক্সট আসছি, দেখো ইন্ডাকটিভ মেথড। ইন্ডাকটিভ মেথড কি বলছে, ইন ইন্ডাকটিভ মেথড দ্য টিচার ফার্স্ট প্রেজেন্টস অর টেক্স দ্য এক্সাম্পলস ফ্রম দ্য স্টুডেন্টস, দেন কামস অন থিওরি অর কনসেপ্ট, ভেরি ইম্পর্টেন্ট লাইন, যে বলছে ইন ইন্ডাকটিভ মেথড দ্য টিচার ফার্স্ট প্রেজেন্টস অর টেক্স এক্সাম্পল ফ্রম দ্য, মানে শিক্ষার্থীদের সঙ্গে কমিউনিকেট কী হবে, এক্সাম্পলের মাধ্যমে যাবে, দেন কামস দ্য টপিক, তারপরে কী হবে, আস্তে আস্তে টপিকে ঢুকবে, ঠিক আছে, আগে এক্সাম্পল তারপরে কিন্তু টপিক্সে ঢুকছে, এটা হচ্ছে মানে জেনারেলাইজেশনে ঢুকছে, এটা হচ্ছে কি ইন্ডাকটিভ মেথড। এবার এই ইন্ডাকটিভ মেথডেরও কিছু অ্যাডভান্টেজ আছে আর কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজটা কি বলছে, ইন্ডাকটিভ মেথড ইজ বেসড অন দ্য থিওরি ফ্রম এক্সাম্পল টু জেনারেলাইজেশন, আন্ডারলাইন করবে, মানে ইন্ডাকটিভ মেথডটা একটা থিওরির উপর চলছে, সেটা কি এক্সাম্পল থেকে জেনারেলাইজেশন, মানে উদাহরণ থেকে আমরা সাধারণের দিকে যাচ্ছি। সো ইট ইজ ভেরি ইউজফুল ইন ক্লাসরুম টিচিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তার জন্য ক্লাসরুম টিচিংয়ের ক্ষেত্রে এটা সবচেয়ে কিন্তু ভালো, তাই না। তুমি কোনো একটা টপিক পড়াচ্ছ, সেই টপিকের উপর তুমি কি করছো, আগে কিছু মানে এক্সাম্পল নিয়ে কথা বলছো, হ্যাঁ, কিছু তুমি ওই টপিকের উপর তুমি বাচ্চাদের মোটিভেট করার চেষ্টা করছো, যার ফলে কি হচ্ছে, ক্লাসরুমটা কিন্তু অ্যাক্টিভ ক্লাসরুমে পরিণত হচ্ছে, যেটা আমাদের ডিরেক্টিভে ছিল না। তার জন্য বলছে যে ইট ইজ ভেরি ইউজফুল ইন ক্লাসরুম টিচিং। দিস মেথড হেল্পস স্টুডেন্টস টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন পার্টিকুলার নোশন ইন গ্রামার অফ ল্যাঙ্গুয়েজ 1 অ্যান্ড ল্যাঙ্গুয়েজ 2, মানে কি বলছে, এই মেথডটা শিক্ষার্থীদের মধ্যে মানে বোঝাতে সক্ষম হচ্ছে যে দ্য ডিফারেন্স বিটুইন, মানে পার্থক্যটা কি, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্যটা কি, ঠিক সঠিকভাবে তারা কি করছে বোঝাতে পারছে। দ্য লার্নার্স লার্ন দ্য পার্টিকুলার গ্রামার পয়েন্ট থ্রু ইউজ, ফার্স্ট দে হ্যাভ টু ডিডিউস দ্য মিনিং অ্যান্ড লেটার দে জেনারেলাইজ দ্য ফর্ম অফ স্ট্রাকচার, মানে বলছে কি প্রথমে শিক্ষার্থী কি শিখছে এই মেথডের মাধ্যমে, টু ডিডিউস দ্য মিনিং, মানে অর্থটাকে ভালো করে বোঝার চেষ্টা করছে, তারপরে জেনারেলাইজ দ্য ফর্ম অফ স্ট্রাকচার, মানে তারপরে বাক্যের যে গঠন কি হবে, স্ট্রাকচার কি হবে, তারপর সে তখন তারা সেটা করতে পারছে, বুঝতে পারছো। তাহলে এটা হচ্ছে কি ইন্ডাকটিভ মেথডের অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজটা কি বলছে, যে দিস মেথড ইজ নট ইউজফুল ইন ওভার ক্রাউডেড ক্লাস লাইক ইন্ডিয়া, ঠিক আছে, যে এই মেথডটা কিন্তু সত্যিই ভালো মেথড, কিন্তু বলছে আমাদের ভারতবর্ষের মতন কান্ট্রিতে এই মেথডটা ইউজ করার মতন জায়গা বা পরিবেশ কিন্তু আমরা পাই না, ঠিক আছে। ওভার ক্রাউডেড ক্লাস, কারণ কি, কারণ একটা ক্লাসে তোমার যদি 70টা বাচ্চা থাকে বা 80টা বাচ্চা থাকে, তুমি কি করে টপিকে ঢুকবে, হ্যাঁ, ওদেরকে মোটিভেট করবে, এটা কিন্তু খুব একটা কষ্টসাধ্য হয়ে যায়। যারা প্র্যাকটিক্যালি ক্লাস নিচ্ছেন, ক্লাসে ওরকমও স্কুল আছে আমাদের রাজ্যে হোক বা দেশে হোক, যেখানে দেখবে একটা সিঙ্গেল টিচার 100টা বাচ্চা, তাহলে এখানে এই ইন্ডাকটিভ মেথড মেনটেন করা কিন্তু সম্ভব না এখানে। তাহলে ওই ধরনের ক্লাসরুমে কিন্তু আমাদের ডিডাকটিভ মেথডই করতে হবে। আমি নোটস দিয়ে দিলাম, প্রিন্সিপাল দিয়ে দিলাম, যা পর বাড়িতে কিছু এক্সারসাইজ দিলাম, করে নিয়ে চলে আয়, ঠিক আছে। তাহলে
এই ধরনের ক্লাসরুমে কিন্তু আমাদের ডিডাক্টিভ মেথডেই যেতে হবে। আর কি, দ্য ইনস্টিটিউট মাস্ট বি রেডি টু ফোকাস দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাসপেক্ট, নট টু মার্ক ক্রাইটেরিয়া। ঠিক আছে, কি বলছে, দ্য ইনস্টিটিউট মাস্ট বি রেডি টু ফোকাস দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাসপেক্ট, নট মার্ক ক্রাইটেরিয়া। ইন দিস মেথড দ্য টিচার হ্যাজ টু ইউজ মডার্ন মেথড অফ টিচিং ল্যাঙ্গুয়েজ। অনলি অ্যান ইনোভেটিভ টিচার ক্যান ইউজ দিস মেথড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে বলছে কি যে এই মেথডে কি হয়, দ্য টিচার হ্যাজ টু ইউজ মডার্ন মেথড অফ টিচিং ল্যাঙ্গুয়েজ, মানে ল্যাঙ্গুয়েজ শেখানোর জন্য যে মডার্ন মানে আধুনিক যে টেকনিক, হ্যাঁ, সেটাকে তিনি ইউজ করেন। কিন্তু বলছে আমাদের ভারতবর্ষের মতন কান্ট্রিতে এই ধরনের টিচারের সংখ্যা খুব কম। ম্যাক্সিমাম টিচার কি করে, আমরা কি করছি যে আগে পড়িয়ে দিচ্ছি, মানে তারপরে এক্সারসাইজ করতে দিচ্ছি। ঠিক আছে, কিন্তু টপিকটা কি, এই টপিকের সঙ্গে রিলেটেড কী কী জিনিস আছে সেগুলোর সঙ্গে আলোচনা না করে আমরা ডিরেক্ট টপিকে ঢুকে যাচ্ছি। ঠিক আছে, তার জন্য বলছে যে এই যে মেথডটা পড়াবে ইন্ডাকটিভ মেথড, এই ইন্ডাকটিভ মেথড পড়ানোর মতন মানে যোগ্য, মানে সোজা কথা যদি বলি যে যোগ্য টিচারের কিন্তু অভাব দেখা যায়। ঠিক আছে, মেথডটা খুবই ভালো। তাহলে মেথডটা বুঝতে পারছি মেথডটা কেন ভালো। মেথডটা একটা মানে ছোট ক্লাসরুমের জন্য খুবই ভালো। ক্লাসরুমের মানে যদি একটা বিশাল বড় ক্লাসরুম হয়, মানে ছাত্র শিক্ষার্থীর সংখ্যা যদি খুব বেশি হয়, সেখানে আবার এই মেথডটা কিন্তু খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট মানে আমরা প্রয়োগ করতে পারি না। ঠিক আছে, তাহলে এই হলো ইন্ডাকটিভ মেথড। আচ্ছা, ডিডাকটিভ মেথড, ইন্ডাকটিভ মেথড, এইটুকুটাতে কারোর কোনো অসুবিধা আছে একটু কমেন্ট করবে। সবাই বুঝতে পেরেছো তো? আচ্ছা, কেউ কমেন্ট করছো না, তার মানে সবাই মোটামুটি বুঝে গেছো। তাহলে আমি পরের মেথডে যাচ্ছি। আচ্ছা, নেক্সট মেথড আসছে আমরা ইন্ডাকটিভ ডিডাকটিভ মেথড। ইন্ডাকটিভ ডিডাকটিভ মেথড একসঙ্গে, আগে একটা শুধু ডিডাকটিভ ছিল, তারপর ইন্ডাকটিভ হলো, এবার ইন্ডাকটিভ ডিডাকটিভ মেথড। এখানে কি বলছে দেখো, দিস মেথড অ্যাজ দ্য নেম শোজ ইন দ্য সিনথেসিস অফ বোথ দ্য অ্যাবভ মেথডস, মানে দুটো মেথডের সংশ্লেষণ বলতে পারো, মানে মিশ্রণ। এখানে দুটো মেথডকে কম্বাইন করা হয়েছে, ইন্ডাকটিভ ডিডাকটিভ মেথড। দিস মেথড ক্যান রিমুভ দ্য লিমিটেশন অফ বোথ দ্য অ্যাবভ মেথড। এখানে কি করছে যে ওই দুটো মেথডের মানে ডিডাকটিভ মেথড আর ইন্ডাকটিভ মেথডের যে ডিসঅ্যাডভান্টেজগুলো ছিল সেগুলোকে কি করছে আস্তে আস্তে কমানো হয়েছে এখানে। ঠিক আছে, দ্য টিচার ফলোইং দিস মেথড উইল ফার্স্ট প্রেজেন্ট দ্য এক্সাম্পল বিফোর হিজ স্টুডেন্টস, দেন উইল এক্সপ্লেন দেম অর অ্যানালাইসিস দেম, দেন হি উইল ট্রাই টু সি দ্যাট পিপল ড্র সাম কনক্লুশন, অ্যান্ড দেন টিচার উইল গিভ দ্য রুলস। But here the teacher does not stop. He then gives new example and asks his people to verify the rules. মানে এখানে কি বলছে যে ইন্ডাকটিভ মেথডে কি বলছে যে ডিডাকটিভ মেথড আর ইন্ডাকটিভ মেথডের সিনথেসিস মানে সংশ্লেষণ হচ্ছে এই মেথডটা ইন্ডাকটিভ ডিডাকটিভ মেথড। এখানে টিচার কি করছে, মানে তুমি যদি একটা টিচার হও, তুমি যদি ক্লাসরুমে ঢোকো, তুমি কি করবে, টপিকে ঢোকার আগে আগে এক্সাম্পল দিবে। এক্সাম্পল দেওয়ার পর তুমি এটাকে বোঝালে, মোটিভেট করলে, তারপরে তুমি কি করলে টপিকের যে প্রিন্সিপাল বা রুলস সেগুলোকে তুমি বোঝালে, তারপর শিক্ষার্থীদের কাছে জানতে চাইলে, তারপর এক্সারসাইজ দিলে। তাহলে বুঝতে পারছো, মানে এখানে কি হচ্ছিল, মানে কম্বাইন করে দিচ্ছে, তাহলে সবগুলোই এখানে আমরা ইউজ করতে পারি, স্টেপ বাই স্টেপ ভেঙে দিয়েছে। দিস মেথড অফ টিচিং গ্রামার প্রুভস ভেরি সাকসেসফুল অ্যাট অ্যাডভান্টেজ অ্যাজ ইট বিকাম প্র্যাকটিক্যাল, রিয়েল অ্যান্ড সায়েন্টিফিক। মানে এই মেথডটা বলছে সবচেয়ে বেশি কি হচ্ছে, সাকসেসের দিকে যাচ্ছে। দিস মেথড অফ টিচিং গ্রামার প্রুভস ভেরি সাকসেসফুল অ্যান্ড অ্যাডভান্টেজেস as it become practical, and practical এটা করা যাচ্ছে রিয়েল অ্যান্ড সায়েন্টিফিক। ইট প্রুভস ভেরি সাকসেসফুল বিকজ ইট ইজ ভেরি সাইকোলজিক্যাল। মানে এটা কেন সফল এই মেথডটা, কারণ সাইকোলজিক্যাল দিক থেকে, মনস্তাত্ত্বিক দিক থেকে এটা খুবই ভালো। ফলোইং অল দ্য অ্যাকসেপ্টেড ম্যাক্সিমস অফ টিচিং অ্যান্ড পিপল আর নট ফোর্সেস টু ক্রাম দ্য রুলস। মানে এই মেথডে মানে শিক্ষার্থীদের রুলস যে শিখতেই হবে প্রথমেই সেটা বাধ্য করে দেওয়া হচ্ছে না। ঠিক আছে, তার জন্য এই মেথডটা কি হচ্ছে, সবচেয়ে বেশি সাকসেসফুলের দিকে গেছে। বোঝা গেল, এই হলো ইন্ডাকটিভ ডিডাকটিভ মেথড। And last, incidental method. Incidental method কি বলছে যে গ্রামার টিচিং ইন দিস মেথড ইজ ডান ডিউরিং দ্য টিচিং অফ টেক্সট বুক ও কম্পোজিশন রাইটিং। মানে বলছে গ্রামার টিচিংটা এই মেথডে কি হচ্ছে, কীভাবে চলছে, যে ডিউরিং দ্য টিচিং অফ টেক্সট বুক, মানে টেক্সট বুকের মানে তুমি এলে ক্লাসে, টেক্সট বুক ধরে নিলে, টেক্সট বুক ধরে ধরে তুমি পড়াতে থাকছো, যেটাকে আমরা বলি রিডিং, পড় রে। ঠিক আছে, টেক্সট বুক ধরে তুমি পড়তে থাকছো। অর কম্পোজিশন রাইটিং, বা তুমি লিখিয়ে যাচ্ছ খালি, মানে ক্লাসে এসে একদম শুধু লিখাচ্ছ।
দ্য টিচার এক্সপ্লেন কমপ্লেক্স সেন্টেন্স প্যাটার্ন, মানে তুমি যে লেখাচ্ছ সেই সেন্টেন্সে কমপ্লেক্স সেন্টেন্স তুমি ইউজ করছো, বাট দ্য মেথড অ্যাট দ্য টাইমস ডিস্টার্বস দ্য টিচিং অফ টেক্সট বুক অর কম্পোজিশন রাইটিং, মানে কিন্তু একটা সময় কী করবে, এই মেথডটা কী হবে, ফেলিওর হয়ে যাবে। হ্যাঁ, কিসে, টেক্সট বুকের মানে রাইটিংয়ের ক্ষেত্রেও, ঠিক আছে, এই মেথডটা কি একটা সময় গিয়ে ফেলিওর হয়ে যাবে। তার জন্য এই মেথডটা কিন্তু খুব একটা ভালো মেথড আমরা বলতে পারি না ইনসিডেন্টাল পর, কিন্তু করাচ্ছে, অনেকেই করাচ্ছে, পরিস্থিতি, ক্লাসরুম কেমন আছে, ক্লাসরুম মানে নাম্বার অফ স্টুডেন্টস কত আছে সেই মেথডে, বা টিচার নিজে কোন মেথডে কমফোর্টেবল তিনি সেই মেথডটাই করাচ্ছেন। তাহলে এই ছিল আমাদের আজকে রোল অফ গ্রামার, বুঝতে পেরেছো এই টপিকটা। তাহলে একটা টপিক আমাদের হয়ে গেল এখান থেকে। আর একটাই ক্লাস ইংলিশ পেডাগজি ডেসক্রিপটিভের এমসিকিউ আমরা আজ থেকেই প্র্যাকটিসে ঢুকবো। আর এরপর থেকে মানে আর একটা ক্লাস ইংলিশ পেডাগজি হয়ে গিয়ে আর কিন্তু ডেসক্রিপটিভ ইংলিশ পেডাগজি আমি পড়াবো না, মানে আমাদের ইংলিশ পেডাগজি কমপ্লিট হয়ে যাবে টপিক, ঠিক আছে, যেটুকু সিলেবাস আছে তার মধ্যে থেকে টপিক কমপ্লিট হয়ে যাবে, আর বাকি এখন শুধু এমসিকিউ প্র্যাকটিস হবে। আচ্ছা, এবার আসছি, দেখো টপিকটা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা স্কুলে এখন হয়, রিমিডিয়াল টিচিং। রিমিডিয়াল টিচিং এটা মানে কি আগে জানতে হবে। রিমিডিয়াল টিচিং মানে যদি সিম্পল বলি, ধরো তুমি একটা ক্লাসে কোনো একটা টপিক পড়ালে, সে ক্লাসে দেখা যাচ্ছে 40টা বাচ্চা আছে, তুমি 40টা বাচ্চাকে একটা টপিক পড়ালে, মানে তুমি তোমার মতন করে বেস্ট দিয়ে পড়ালে। পড়ানোর পরে দেখা যাচ্ছে তুমি যখন তাদেরকে প্রশ্ন করছো সেই টপিক থেকে, ম্যাক্সিমাম বাচ্চা মানে সবাই ধরো আনসার দিতে পারছে, কেন তুমি টপিকটা খুব সুন্দর করে পড়িয়েছো, যত রকম টিএলএম ইউজ করা দরকার, যেরকম টিচিং স্ট্র্যাটেজি করা দরকার তুমি সব কিছু ইউজ করেছো। তার ফলেও দেখা যাচ্ছে যে কিছু শিক্ষার্থী, ধরো 5জন শিক্ষার্থী, তারা কিন্তু তাদের কাছ থেকে তুমি যখন ফিডব্যাক চাচ্ছ, তুমি কোনো ফিডব্যাক পাচ্ছ না, মানে নিটফল জিরো, তুমি যা শিখিয়েছো সে কিছু দ্বারা বলতে পারছে না। তখন এই ধরনের শিক্ষার্থীদের তুমি কী করলে, আইডেন্টিফাই করলে, যেটাকে আমরা বলি ডায়াগনোসিস করবো। ডায়াগনোসিস করে তাদেরকে কি হবে, যে ক্লাসে ওই ক্লাসের পরে কোনো এক্সট্রা ক্লাস হতে পারে, বা তুমি তোমার পজিশনের মতো টিফিনের সময় হতে পারে, বা ছুটির পরে হয়তো তুমি 15 মিনিট, ছুটির পরে ম্যাক্সিমাম কেউ করে না, ক্লাস স্কুল ডিউরেশন চলাকালীনই তুমি কোনো একটা টাইম, সপ্তাহে 1 দিন হোক বা 2 দিন হোক, তুমি তোমার পসিবল মতো তাদেরকে কী করলে, আলাদা করে সেই টপিকটাকে তুমি যেভাবে বুঝিয়েছিলে তার চেয়ে আরও সহজ করে বোঝালে, আরও তোমার টিচিং স্ট্র্যাটেজিটাকে তুমি ভেঙে দিলে। তাতে দেখা যাচ্ছে যে তারা কিছুটা হলেও তোমার প্রসেসটাকে অ্যাকসেপ্ট করতে পারলো। তাহলে এই যে এই ধরনের লার্নার, ঠিক আছে, এই ধরনের লার্নারদের জন্য তুমি যে টিচিংটা ইউজ করলে সেটাকেই বলে দিস মেথড বা দিস টিচিং ইজ কল্ড রিমিডিয়াল টিচিং, ঠিক আছে। তাহলে এই রিমিডিয়াল টিচিং আমরা কাদেরকে দিব, কোন ধরনের শিক্ষার্থীকে দিব, তাদের বৈশিষ্ট্য কী, ক্যারেক্টারিস্টিকটা কী, সেটা আমাদের জানতে হবে। যে ক্যারেক্টারিস্টিক্স অফ লার্নিং অ্যামং পিপলস উইথ লার্নিং ডিফিকাল্টিস, মানে যাদের শিক্ষণের সমস্যা আছে, ঠিক আছে, তাদেরকে রিমিডিয়াল টিচিং দেওয়া দরকার। যেমন তারে জামিন পর পড়েছিলাম, সেখানে মানে তারে জামিন পর সিনেমাটা দেখেছো, সেখানে কিন্তু কি প্রবলেমটা ছিল, ডিসলেক্সিয়া, মানে রিডিং ডিসঅর্ডার ছিল, ঠিক আছে, ডিসলেক্সিয়া। ওখানে কি ছিল, যে বি লিখতে বলতে গেলে সে ডি লিখছে, হ্যাঁ, বা বি পড়তে গেলে সে ডি পড়ছে। তাহলে এটাকে বলে রিডিং ডিসঅর্ডার। তাহলে এই ধরনের লার্নিং ডিফিকাল্টিস এখন ম্যাক্সিমাম স্কুলে, মানে এই ধরনের শিক্ষার্থীর সংখ্যা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। প্রত্যেকটা ধরো প্রাইমারি স্কুলে তুমি খোঁজ করে দেখবে 3টে বা 4টে বা 2টো বাচ্চা এই ধরনের থাকেই। তাহলে এদেরকে বলে স্লো লার্নার, ঠিক আছে, এমন না যে তার ব্রেনে, কিন্তু তারা স্লো লার্নার, মানে তুমি যেভাবে পড়িয়েছো, যে স্পিডে পড়িয়েছো, তারা ওই মুহূর্তটাকে মানে অ্যাকসেপ্ট করতে পারেনি, ধরতে পারেনি, তোমার সঙ্গে চলতে পারেনি। বলছে পিপল ইউজুয়ালি হ্যাভ ওয়ান আর মোর দ্যান ওয়ান অফ দ্য ফলোইং লার্নিং ডিফিকাল্টিস, মানে একজন শিক্ষার্থীর এই যে এতগুলো পয়েন্ট আছে, এদের মধ্যে কোনো না কোনো একটা লার্নিং ডিফিকাল্টিস থাকতেই পারে, তাদের জন্য রিমিডিয়াল টিচিং। কি পোর মেমোরি, তাদের ধরো মেমোরি খুব কম, এই পড়ছে এই ভুলে যাচ্ছে। শর্ট অ্যাটেনশন স্প্যান অ্যান্ড আর ইজিলি ডিস্ট্রাক্টেড বাই আদার থিংস, মানে তুমি ক্লাসে পড়াচ্ছ, সেখানে তার কোনো মনোযোগ নেই, চট করে একটা জিনিস থেকে আরেকটা জিনিসে তার মন চলে যাচ্ছে। রিলেটিভলি পোর কম্প্রিহেন্সিভ পাওয়ার, মানে কি
কম্প্রিহেন্সিভ মানে হচ্ছে বোধগম্য, বোধগম্য মানে যে জিনিসটা আমরা ধরো পড়াচ্ছি সেটা বোঝার ক্ষমতা, তার বোঝার ক্ষমতা মানে বোঝার যে ক্যাপাসিটি সেটা খুব খারাপ মানে কম। ল্যাক অফ লার্নিং মোটিভেশন মানে শিক্ষণের ক্ষেত্রে কোনো মোটিভেশন, কেউ ওদেরকে মোটিভেট করে না, ঠিক আছে, মানে ইন্টারেস্ট, মোটিভেশন মানে কি, যে টপিক আমি যাচ্ছি তার উপর তো একটা ইন্টারেস্ট তৈরি করতে, সেই ইন্টারেস্টই তার গ্রো হয়নি। ল্যাক অফ সেলফ কনফিডেন্স অ্যান্ড রিলেটিভলি লো সেলফ এক্সপেকটেশন মানে কি, আত্মবিশ্বাসের প্রচণ্ড অভাব, মানে শিক্ষক পড়াচ্ছে ভালো করে পড়াচ্ছে কিন্তু তাও সে নিজে নিজে রিয়েলাইজ করছে ধুর আমি বুঝতে পারবো না, ঠিক আছে, মানে নিজের আত্মবিশ্বাসটাই প্রচণ্ড অভাব। অ্যান্ড রিলেটিভলি লো সেলফ এক্সপেকটেশন মানে নিজের প্রতি প্রত্যাশাটা তাদের একদমই কম। উইক ইন প্রবলেম সলভিং পাওয়ার, সমস্যা সমাধান করার ক্ষমতাও তাদের খুব কম, ঠিক আছে। ফেল টু গ্র্যাপস ইনফরমেশন ইফেক্টিভলি অ্যান্ড মিক্স থিংস আপ ইজিলি মানে কি, কোনো ইনফরমেশনকে চট করে সে গ্র্যাপ করতে পারছে না এবং কি করছে মিক্স, হ্যাঁ একটার সঙ্গে এটাকে কী করে মিক্স করে দেয়। হ্যাভ ডিফিকাল্টি ইন আন্ডারস্ট্যান্ডিং নিউ বা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টস মানে নতুন কোনো তথ্য, হ্যাঁ নতুন বা অ্যাবস্ট্রাক্ট মানে কোনো কিছু মানে বিমূর্ত চিন্তা করার এই ক্ষমতা তাদের কিন্তু খুব কম। ফেল টু ট্রান্সফার নলেজ টু দ্য রিলেটেড লার্নিং এরিয়াস অ্যাপ্রোপ্রিয়েটলি মানে যে জিনিসটা পড়িয়েছ, যে টপিকটা পড়িয়েছ সেই টপিকের উপর বেস করে, হ্যাঁ সেটাকে যে নলেজটাকে ওটাকে অন্য কোথাও জায়গায় সে ইউজ করবে, সেই ক্যাপাসিটিটা বা সেই ক্ষমতাটা তাদের কিন্তু খুব কম থাকে। নিড মোর টাইম টু কমপ্লিট অ্যাসাইনমেন্ট অর টাস্ক মানে কোনো কাজ করতে গিয়ে তার অ্যাসাইনমেন্ট হোক বা হোমওয়ার্ক হোক করতে গিয়ে তার প্রচুর সময় লাগে। তাহলে এই ধরনের যে বাচ্চা, এই ধরনের যে শিক্ষার্থী, এদের কি থাকে লার্নিং এগুলো হচ্ছে কি লার্নিং ডিফিকাল্টিস। তাহলে এই লার্নিং ডিফিকাল্টিস এই ধরনের বাচ্চা যদি থাকে তাদেরকে আমরা কী করবো, ডায়াগনোসিস করবো, ডায়াগনোস করে তাদের জন্য কিছু এক্সট্রা সময় আমরা কী করবো, টিচিং দেবো, এটা হচ্ছে রিমিডিয়াল টিচিং। বলছে অ্যাপার্ট ফ্রম ভ্যারিয়াস লার্নিং ডিফিকাল্টিস মানে এগুলো ছাড়াও, এগুলো তো লার্নিং ডিফিকাল্টিস হলোই, এগুলো ছাড়াও বলছে পিপলস মে হ্যাভ ডিফারেন্ট এবিলিটিস, বলছে আরও শিক্ষার্থীদের আরও কিছু সমস্যা, মানে এই ধরনের সমস্যা ছাড়া আরও কিছু সমস্যা থাকতে পারে। অ্যান্ড স্টাইলস অফ লার্নিং এবং শিক্ষণের প্রত্যেকটা শিক্ষার্থীর যে শিখছে তার শেখার যে স্টাইলটা এটা কিন্তু আলাদা, ঠিক আছে। সাম আর বেটার ইন ভিজুয়াল লার্নিং হোয়াইল আদার্স মোর কম্পিটেন্ট ইন অডিও লার্নিং, বলছে কিছু শিক্ষার্থী ভিজুয়াল লার্নিংয়ে, মানে ধরো বোর্ডে লিখছো যে জিনিসটা সেটা হয়তো বসে আছে, সে ছোটো ছোটো মানে দেখতে পাচ্ছে না, হ্যাঁ তার চোখের প্রবলেম আছে, তাহলে তুমি লেখাটা কী করে বড় করে দাও বা প্রজেক্টারে বোঝাও, ঠিক আছে। ওই বলছে ভিজুয়াল লার্নিং অ্যান্ড মোর কম্পিটেন্ট অডিও লার্নিং, আবার কেউ হয়তো তুমি যে বলছো সেটাকে ঠিকঠাক করে শুনতে পাচ্ছে না, অডিও লার্নিং। সার্টেন পিপলস হ্যাভ টু লার্ন থ্রু সেন্স অফ টাচ অর প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। রিমিডিয়াল টিচারের কাজ কি, যে রিমিডিয়াল টিচার্স therefore should design diversified teaching activities and adopt various teaching methods to help students develop their potential and remove the obstacle in learning. এই কথাটার মানেটা কি হলো, যে একজন রিমিডিয়াল টিচারের কাজ কি, একজন রিমিডিয়াল টিচারের কাজ হচ্ছে যে তার টিচিংটাকে আরও ডাইভার্সিফাইড করা, ঠিক আছে, মানে ছড়িয়ে দেওয়া আরও অ্যান্ড অ্যাডপ্ট ভ্যারিয়াস টিচিং মেথড মানে প্রয়োজনে সেই রিমিডিয়াল টিচার কী করতে হবে, আরও বেশি, হ্যাঁ টিচিং মেথডটাকে আরও যতটা পারা যায় উন্নত করতে হবে, ডেভেলপ নিয়ে যেতে, মানে যত রকম ওয়েতে তুমি পড়াতে পারো, টু হেল্প স্টুডেন্ট ডেভেলপ দেয়ার পোটেন্সিয়াল, যেটা কি করবে শিক্ষার্থীদের যে মানে পোটেন্সিয়াল, ইনার যে পোটেন্সিয়াল ক্যাপাসিটি সেটাকে কী করবে, ডেভেলপ করবে। অ্যান্ড রিমুভ এবং দূরে সরাবে দ্য অবস্ট্যাকেল ইন লার্নিং, ঠিক আছে, শিক্ষণের জন্য যে বাধা, সেই বাধাটাকে কী করবে, আস্তে আস্তে দূরে সরাবে। তাহলে এটাই হচ্ছে একদম রিমিডিয়াল টিচিংয়ের মানে রিমিডিয়াল টিচারের কাজ। তাহলে বোঝা গেল হোয়াট ইজ রিমিডিয়াল টিচিং। রিমিডিয়াল টিচিং কোন শিক্ষার্থীদের, কী ধরনের শিক্ষার্থীদের বৈশিষ্ট্য মানে করা হয়, তাদের বৈশিষ্ট্য কী, সেই বৈশিষ্ট্যগুলো পড়তে হবে, ঠিক আছে। আর একজন রিমিডিয়াল টিচার্সের কাজটা কি সেটা আমরা দেখলাম। ক্লিয়ার এটুকু? আচ্ছা, নেক্সট আসছি, দেখো অবজেক্টিভ অফ রিমিডিয়াল টিচিং প্রোগ্রাম। এই আরটিপি এর পুরো নামটা কিন্তু মনে রাখবে, হ্যাঁ, রিমিডিয়াল টিচিং প্রোগ্রাম, আরটিপি। তাহলে রিমিডিয়াল টিচিং প্রোগ্রামের অবজেক্টিভ কি, বুঝতেই পারছো রিমিডিয়াল টিচিংটা কি তোমাদের বোঝা হয়ে গেছে। ইচ পিপল ইজ, দেখে রাখো, ইচ পিপল ইজ ডিফারেন্ট ইন টার্মস অফ লার্নিং এবিলিটি, অ্যাকাডেমিক স্ট্যান্ডার্ডস, ক্লাসরুম লার্নিং অ্যান্ড অ্যাকাডেমিক পারফরমেন্স, অ্যান্ড ইচ হ্যাজ ইজ ওন ইন লার্নিং মানে বলছে প্রত্যেকটা শিক্ষার্থীর কি বলছে, যে লার্নিং এবিলিটি মানে শিখনের যে ক্ষমতা, সেটা কিন্তু আলাদা, অ্যাকাডেমিক স্ট্যান্ডার্ডটাও কিন্তু আলাদা, ক্লাসরুম লার্নিং মানে ক্লাসরুমে কীভাবে সে শিখনটাকে তাড়াতাড়ি শিখতে পারবে সেটাও কিন্তু আলাদা, হ্যাঁ। অ্যান্ড ইচ হ্যাজ ইজ ওন লার্নিং মানে প্রত্যেকের কিন্তু শিক্ষণের জন্য একটা নিজস্ব প্যাটার্ন আছে, প্রত্যেকের কিন্তু তার জন্য প্রত্যেকের কিন্তু আলাদা হয়।
দ্য এম অফ আরটিপি, এই লাইনটা আন্ডারলাইন করবে যে রিমিডিয়াল টিচিং প্রোগ্রামের লক্ষ্যটাই কি, ইজ টু প্রোভাইড লার্নিং সাপোর্ট টু পিপলস হু ল্যাক ফর বিহাইন্ড দেয়ার কাউন্টার পার্টস ইন স্কুল পারফরমেন্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে রিমিডিয়াল টিচিংয়ের কাজই হচ্ছে যে সমস্ত শিক্ষার্থী, ঠিক আছে, তাদের শিখন থেকে অনেকটা পিছিয়ে যাচ্ছে কিসের, স্কুল পারফরমেন্স, আমরা বিদ্যালয়ে যে কাজগুলো করানো হচ্ছে সেগুলো থেকে আস্তে আস্তে অনেকটা দূরে সরে যাচ্ছে, তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে রিমিডিয়াল টিচিং দেওয়া, এটাই হচ্ছে রিমিডিয়াল টিচিং প্রোগ্রামের কাজ। বাই অ্যাডাপ্টিং school curricula and teaching strategy, teachers can provide learning activities and practical experience to students according to their abilities and needs। মানে শিক্ষক কি করবে, এগুলোকে ডায়াগনোসিস করে, হ্যাঁ, কি করে যতটা সম্ভব তাদের অভিজ্ঞতার মাধ্যমে তাদের এবিলিটিসগুলোকে কি করবে, তাদের এবিলিটিস মানে সামর্থ্য এবং চাহিদা অনুযায়ী কারিকুলাম তৈরি করবে। দে ক্যান অলসো ডিজাইন ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্রোগ্রাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই লাইনটা দাগ দিবে, দে ক্যান ডিজাইন ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্রোগ্রাম, যেটাকে শর্টে বলি আমরা আইইপি। তাহলে এই আইইপির পুরো নামটা কিন্তু জেনে রাখবে, আইইপি পুরো নাম হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্রোগ্রাম। এটা মেনলি করা হয়, হ্যাঁ, স্পেশাল চাইল্ড যারা বিশেষ মানে বিশেষ শিশু যারা, তাদের তাদের জন্য কিন্তু এটা করানো হয়। এটা একটা চার্ট বলতে পারো আইইপি, বা তাদের প্রত্যেকটা শিক্ষার্থীকে আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়াল মানে আলাদা আলাদা করে দেখা হয়, তাদের কি সমস্যাটা সেটার উপর কাজ করা হয়। তাহলে দে ক্যান অলসো ডিজাইন ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্রোগ্রাম উইথ intensive remedial support to help people consolidate their basic knowledge in different subjects, master the learning methods, strengthen their confidence and enhance the effectiveness of learning। মানে বলছে দেখো, রিমিডিয়াল টিচিং প্রোগ্রামের তাহলে অবজেক্টিভ, মেন অবজেক্টিভটা কি সেটা তো বুঝতেই পেরেছো। এবার দেখা যাচ্ছে ধরো তুমি 5টা বাচ্চাকে ধরো আলাদা করলে, 5টা বাচ্চাকে আলাদা করে তুমি ক্লাসের শেষে মানে কোনো একটা টপিক মানে কোনো একটা সময় তাদেরকে তুমি বোঝাচ্ছ, এই 5 জনের মধ্যে দেখা যাচ্ছে 4জন বুঝতে পারলো, কিন্তু একজন এবার এই 5জনের মধ্যে মিক্স হয়ে যাচ্ছে, সে কিন্তু ধরতে পারছে না। তাই দরকার হলে তুমি তাকে আলাদা করো, হ্যাঁ, বা 5জনের জন্য তুমি যে যে পড়াচ্ছিলে, হ্যাঁ, তোমার মানে টিচিং স্ট্র্যাটেজিটাকে আবার তুমি চেঞ্জ করো, ঠিক আছে, আবার তুমি চেঞ্জ করে পড়াও। দরকার হলে তুমি একজন একজন করে বোঝাও। তার জন্য বলছি আইইপি, ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্রোগ্রাম, মানে প্রত্যেকটা শিশুর যেহেতু শিক্ষণ ক্ষমতা আলাদা, হ্যাঁ, শেখার ধরনটাও আলাদা, তার জন্য তুমি দরকার হলে একজন একজন করে শিক্ষার্থীকে তুমি কি করবে, তার সামর্থ্য অনুযায়ী তুমি কারিকুলাম তৈরি করে তাকে তুমি টিচ করো, ঠিক আছে। এই হচ্ছে রিমিডিয়াল টিচিং প্রোগ্রামের মেন হচ্ছে অবজেক্টিভ। থ্রুআউট দ্য টিচিং প্রসেস, মানে শুধু টিচিং প্রসেস না, টিচার শুড প্রোভাইড সিস্টেমেটিক ট্রেনিং টু ডেভেলপ পিপল, ঠিক আছে, মানে বলছে শুধুমাত্র মানে স্কুল পারফরমেন্সের উপর এটা এই জিনিসগুলো হচ্ছে, এটা ছাড়াও তাদেরকে কী করতে হবে, তাদের জেনারিক স্কিল, মানে তার জেনারিক স্কিল ইনক্লুডিং ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, মানে কি যে মানে ডেলি লিভিং অ্যাক্টিভিটিস যেগুলো বলতে পারো, নিজে ধরো জামা কাপড় পরছে, চুল আঁচড়াতে পারছে, অনেক বাচ্চাই থাকে যে নিজের যে কাজটা, বেসিক কাজটা সেটা করতে পারে না, হ্যাঁ, তারা বলছে রিমিডিয়াল টিচিং প্রোগ্রামের কাজ হচ্ছে সেই জেনারিক স্কিলগুলোকেও শেখানো হচ্ছে, ইনক্লুডিং ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, মানে একজনের সঙ্গে আরেকটা সম্পর্ক, কমিউনিকেশন। ধরো কোনো শিক্ষার্থী, অনেক অনেক বাচ্চাই দেখা যায় ক্লাসরুমে যে চুপচাপ ক্লাসে বসে থাকে, কারোর সঙ্গে কমিউনিকেট করতে পারে না, ঠিক আছে, দরকার সে হয়তো পড়া বুঝতে পেরে যাচ্ছে সব কিছু করে, কিন্তু কমিউনিকেশন অভাব তার মধ্যে দেখা যাচ্ছে। তুমি দরকার হলে তার জন্য রিমিডিয়াল টিচিং প্রোগ্রামের এটাও কিন্তু একটা অবজেক্টিভ, কমিউনিকেশন, প্রবলেম সলভিং, সেলফ ম্যানেজমেন্ট, সেলফ লার্নিং, ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং, মানে নিজে থেকে চিন্তা করার কোনো ক্যাপাসিটি মানে তৈরি করতে হবে, ক্রিয়েটিভিটি যাতে বাড়ে সেই কাজ তোমায় করাতে হবে, অ্যান্ড ইউজ অফ ইনফরমেশন টেকনোলজি, দরকার হলে তুমি ইনফরমেশন টেকনোলজি মানে কম্পিউটার হোক, যা কি প্রজেক্টর হোক, সেগুলো তুমি ইউজ করো, ঠিক আছে। তাহলে এই হলো আজকে আমাদের রিমিডিয়াল টিচিং সেকেন্ড টপিক। তাহলে আজকে আমরা পড়ে এলাম রোল অফ গ্রামার একটা টপিক, আর পড়লাম কি রিমিডিয়াল টিচিং, দুটো টপিক আমাদের হয়ে গেল। আর একটাই ক্লাস করাবো ডেসক্রিপটিভের লাস্ট ক্লাস ইংলিশ পেডাগোগির, ঠিক আছে, সেখানে ইংলিশ পেডাগোগির ডেসক্রিপটিভ আমাদের টোটালি কমপ্লিট হয়ে যাবে। এবার শুধু ইংলিশ পেডাগোগির প্র্যাকটিস, যা করাবো শুধু প্র্যাকটিস এখন। তো প্র্যাকটিসটা আমি আজ থেকে শুরু করছি। আচ্ছা, যেটুকু পড়ালাম দুটো টপিক, কারো কোনো অসুবিধা, কোনো জায়গা মোটামুটি সবাই বুঝতে পেরেছো? আচ্ছা,
প্র্যাকটিসে দেখো প্রথম কোশ্চেন দিয়েছি, ফার্স্ট যে পড়িয়েছিলাম আমি প্রথম যে ক্লাসে পড়িয়েছিলাম সেখানেই পড়ানো আছে। ডেসক্রিপটিভের প্রথম ক্লাস দেখবে, সেখানে আমি টপিকটা পড়িয়েছি। বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ক্যারেক্টারিস্টিক্স বা ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাঙ্গুয়েজ, মানে ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য কোনগুলো। আচ্ছা, ইংলিশ সম্বন্ধে একটু বলে দিই। ইংলিশ সম্বন্ধে হয়তো অনেকের একটা ভয় কাজ করছে যে ইংলিশে আমি প্রথমেই হয়তো ধরে নিয়েছি ইংলিশে বেশি কিছু পারবো না। তো বেশি কিছু পারবো না এই চিন্তা ভাবনা করবে না। অনেকে ভাবছে আমি ইংলিশ রিডিং পড়তে পারছি না বা কিছুই, ইংলিশ ছেড়ে দিয়েছো হয়তো, তা কিন্তু নয়। ইংলিশ কিন্তু ভালো করে পড়ো। বিশেষ করে ইংলিশ পেডাগোজি কিন্তু খুব একটা কঠিন কোশ্চেন থাকবে না যদি ভালো করে পড়া থাকে। যেটুকুটা পড়িয়েছি নিজের বারবার করে রিডিং পড়া প্র্যাকটিস করো, রিডিং পড়ে লাইনগুলোকে বোঝো, তাহলে আর প্র্যাকটিস করো, যেরকম প্র্যাকটিস করাবো প্র্যাকটিস করে থাকো, তাহলে দেখবে নিজেই অনেক কোশ্চেন কিন্তু ঠিক করে আসবে। খুব সহজ, মানে খুব একটা কঠিন টপিক নয় এটা, মানে আগেই হোপলেস হয়ে যাবে না। আচ্ছা, বলছে হুইচ অফ দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের কোনটা বৈশিষ্ট্য। ল্যাঙ্গুয়েজ ইজ এ স্ট্রাকচারাল সিস্টেম, মানে ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা গঠনগত পদ্ধতি। ল্যাঙ্গুয়েজ ইজ ইউনিক সিস্টেম, মানে একটা একক পদ্ধতি। অনলি বি না বোথ এ অ্যান্ড বি। বলো তোমরা আজকে আনসার করো, কারণ আমি যে কোশ্চেন দিয়েছি সেটা কিন্তু পড়ানো হয়েছে। কোনটা হবে? ওয়ানের অ্যান্সার কি করো, কমেন্ট করবে। করো অ্যান্সার, কেউ করো, একজন বলো দেখি যে ল্যাঙ্গুয়েজের ক্যারেক্টারিস্টিক্স কোনটা। ল্যাঙ্গুয়েজ ইজ এ স্ট্রাকচারাল সিস্টেম, মানে ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা গঠনগত পদ্ধতি। ল্যাঙ্গুয়েজ ইজ ইউনিক সিস্টেম, মানে একটা একক একটা পদ্ধতি। না শুধু বি, না দুটোই? কোনটা হবে বলো? আচ্ছা, তা আমি বলছি এই দুটোই কিন্তু আমরা পড়িয়েছি। যে ল্যাঙ্গুয়েজের ক্যারেক্টারিস্টিক দেখবে যেখানে লেখা আছে তার মধ্যে দেখবে এই দুটো পয়েন্ট কিন্তু আছে, যে ল্যাঙ্গুয়েজ ইজ স্ট্রাকচারাল সিস্টেম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইজ ইউনিক সিস্টেম। তার মানে আনসার তাহলে কি দাঁড়াবে? বোথ এ অ্যান্ড বি। শুধু যে আজকে যে টপিক পড়াম তার উপর কিন্তু এমসিকিউ নয়, আগের যেগুলো পড়া হয়েছে তার উপরেও কিন্তু এমসিকিউ। আচ্ছা, নেক্সট আসছি, দেখো বলছে হোয়েন ল্যাঙ্গুয়েজ ইজ লার্নড ন্যাচারালি অ্যান্ড উইদাউট এনি সিস্টেমেটিক প্র্যাকটিস দেন ইট ইজ কল্ড। কী হবে? বলছে যখন ল্যাঙ্গুয়েজটা ন্যাচারালি আমরা শিখি অ্যান্ড উইদাউট এনি সিস্টেমেটিক প্র্যাকটিস, মানে কোনো প্র্যাকটিস ছাড়াই যখন আমরা শিখছি, তাহলে সেটাকে আমরা কি বলবো? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, না ডার্থ, না অ্যাকুইজিশন? লেখানো আছে একদম অ্যাকুইজিশন, যেখানে পড়িয়েছি যেদিন, হ্যাঁ লার্নিং যে পড়িয়েছিলাম সেখানেই দেখবে লেখানো আছে। অ্যাকুইজিশনের ডেফিনেশনই বলছে যে হোয়াট ইজ অ্যাকুইজিশন, মানে আত্মীকরণ। বলছে ল্যাঙ্গুয়েজ ইজ লার্নড ন্যাচারালি, স্বাভাবিকভাবে যখন শিখছি, অ্যান্ড উইদাউট এনি সিস্টেমেটিক প্র্যাকটিস, মানে কোনো প্র্যাকটিস ছাড়াই আমরা শিখছি, সেটাকে বলছে কি? অ্যাকুইজিশন। 3 নম্বর কোশ্চেন দেখো, যে হুইচ অফ দ্য ফলোয়িং আর প্রোডাক্টিভ স্কিলস। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ স্পিকিং, রাইটিং, বোথ এ অ্যান্ড বি, নান অফ দিস। প্রোডাক্টিভ স্কিল কোনগুলো? বলেছিলাম যে ল্যাঙ্গুয়েজের টোটাল 4টে স্কিল হয়: লিসেনিং, রিডিং, স্পিকিং অ্যান্ড রাইটিং। যার মধ্যে রিসেপটিভ, একটা হয় রিসেপটিভ স্কিল আর একটা হয় প্রোডাক্টিভ স্কিল। রিসেপটিভ হচ্ছে মানে গ্রহণ করছে এটা, লিসেনিং মানে শোনা, আর হচ্ছে রিডিং মানে পড়া। আর প্রোডাক্টিভ হচ্ছে কি? স্পিকিং মানে বলছি, বলাটা, আর হচ্ছে রাইটিং মানে প্রকাশ করছি নিজের মনের ভাবটা, লিখে প্রকাশ করছি, এটাকে হচ্ছে প্রোডাক্টিভ। তার মানে এখানে কি চেয়েছে? প্রোডাক্টিভ স্কিল চেয়েছে। তাহলে প্রোডাক্টিভ তাহলে কি হয়ে গেল? স্পিকিংও হবে, রাইটিংও হবে। তার মানে অ্যান্সার কি? এটা।
বোথ এ অ্যান্ড বি। আচ্ছা, নেক্সট আসছি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে হোয়াইল রিডিং ফর কম্প্রিহেনশন, যখন তুমি কোনো কম্প্রিহেনশন পড়ছো, সেটা কোনো আনসিন হতে পারে, কোনো একটা টপ প্যারাগ্রাফ হতে পারে, যা কিছু, we understand that some pairs are example of homograph. Which one of the following is a homograph? হচ্ছে কোনটা হোমোগ্রাফ? প্রথম অপশন কি দিচ্ছে? এলইএডি লেড, লেড মানে বলছে মেটাল মানে ধাতু, আর এলইএডি লেড লিড এটা মানে হচ্ছে গিভ ডাইরেকশন। কারণ একটা হচ্ছে লেড যেটাকে আমরা বলি ধাতু, আর একটা হচ্ছে লিড মানে হচ্ছে ডিরেকশন দেওয়া, মানে লিড করছো মানে ডিরেকশন দিচ্ছ। আচ্ছা, বি নম্বর অপশন হচ্ছে লিড, দেখো দুটো লিড আর হচ্ছে কি ডেড, দুটোরই কিন্তু দেখো জিনিস সেম, শুধুমাত্র প্রথম লেটারটা এখানে এল আর এখানে কি ডি, ঠিক আছে, কিন্তু বাকি সব লেটার কিন্তু এক, এটা এটা লেড আর এটা হচ্ছে কি ডেড। আচ্ছা, মেল, এম এ আই এল, মেল, মেল মানে পোস্ট করা, আর মেক, এটা মেক হবে না, একটু ভুল হয়েছে, এটা কারেকশন করে নেবে, এটা হবে মেল, এম এ এল ই, মেল, ঠিক আছে, মেল মানে বুঝতেই পারছো ছেলে। আচ্ছা, এটা ওয়ার্ম আর হচ্ছে টেপিড, দুটোরই কিন্তু মিনিং এক। ওয়ার্ম মানে বলছে বিং নাইদার টু হট নট টু কোল্ড, মানে উষ্ণ যেটা, মানে কোনো মানে গরমও নয় আবার ঠান্ডাও নয়, আর টেপিড মানেও তাই। তাহলে এখানে বলছে হোমোগ্রাফ কোনটা, তাহলে হোমোগ্রাফ মনে রাখবে, এটা সিটেটেরই কোশ্চেন। হোমোগ্রাফ যেটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন মানে উচ্চারণ, উচ্চারণ আলাদা হতে পারে, উচ্চারণ একটু আলাদা হতে পারে, কিন্তু স্পেলিং সেম থাকবে, ঠিক আছে, দিস টাইপস অফ ওয়ার্ডস আর কল্ড হোমোগ্রাফ। তার মানে এখানে দেখো এই যে বানানটা দেখতে পাচ্ছ এলইএডি লেড, আর এখানে দেখো এলইএডি মানে প্রোনাউন্সিয়েশন, উচ্চারণটা কিন্তু আলাদা হয়ে গেল, কিন্তু বানানটা দেখো একই বানান আছে, এটা এটা উচ্চারণটা হচ্ছে লেড, আর এটা উচ্চারণটা হচ্ছে কি লিড। তার মানে দুটো কিন্তু সেম, মানে বানান যদি সেম থাকে, উচ্চারণ আলাদা থাকুক একটু, কিন্তু বানান যদি দুটো ওয়ার্ডের সেম থাকে, তাহলে সেই ওয়ার্ডগুলোকে আমরা বলছি হোমোগ্রাফ। তার মানে আনসার তাহলে কি দাঁড়াবে? এটা। বুঝতে পারছো? তাহলে হোমোগ্রাফের কনসেপ্ট বোঝা গেছে যে স্পেলিং সেম, স্পেলিং সেম, প্রোনাউন্সিয়েশন সাউন্ড উচ্চারণটা কি হবে, যে প্রোনাউন্সিয়েশন ডিফারেন্ট, প্রোনাউন্সিয়েশন ডিফারেন্ট, খাতায় নোট করে নেবে, ঠিক আছে। তাহলে এই ধরনের শব্দকে আমরা বলি হোমোগ্রাফ। তাহলে আনসার হয়ে গেল এরটা। আচ্ছা, নেক্সট আসছি, দেখো বলছে অ্যাকর্ডিং টু দ্য ল্যাঙ্গুয়েজ টিচার, পড়েছো এই টপিকগুলো পড়ানো হয়েছে ল্যাঙ্গুয়েজ পড়াতে গিয়ে। অ্যাকর্ডিং টু দ্য ল্যাঙ্গুয়েজ টিচার এক্সপার্টস, দ্য আর্লি এডুকেশন অফ চাইল্ড শুড বি ইন, হ্যাঁ, মানে ইংরেজি পড়ে কিন্তু মানেটা বুঝতে হবে, হ্যাঁ, যে কি বলছে কোশ্চেনে, ভালো করে এইটুকু, মানে এগুলো প্র্যাকটিস করে কটা দিন, যে ইংলিশ তুমি পড়তে পারছো কিনা, পড়ে তুমি কোশ্চেনটা বুঝতে পারছো কিনা, তাহলেই তোমার অ্যান্সার তুমি নিজেই করতে পারবে। হ্যাঁ, খালি ইংলিশে 2 লাইন আছে 3 লাইন আছে করে ভয়ে তুমি পালিয়ে যাচ্ছ, তা কিন্তু করবে না, নিজে কোশ্চেন রিডিং পড়ার অভ্যাস করো। বলছে অ্যাকর্ডিং টু দ্য ল্যাঙ্গুয়েজ টিচার এক্সপার্টস, দ্য আর্লি এডুকেশন অফ চাইল্ড শুড বি ইন, বলছে একজন ল্যাঙ্গুয়েজ টিচার মানে অভিজ্ঞ দক্ষ ল্যাঙ্গুয়েজ টিচারের মতে, দ্য আর্লি এডুকেশন অফ এ চাইল্ড মানে একজন শিশুর যে মানে আর্লি যে এডুকেশন মানে প্রথম যে শিক্ষাটা হবে সেটা কিসে হওয়া উচিত, ফার্স্ট ল্যাঙ্গুয়েজে হওয়া উচিত, সেকেন্ড ল্যাঙ্গুয়েজে হওয়া উচিত, ফরেন ল্যাঙ্গুয়েজে হওয়া উচিত, মাল্টি ল্যাঙ্গুয়েজে হওয়া উচিত। বুঝতেই পারছো যে আর্লি এডুকেশন বলেছে, তাহলে আর্লি এডুকেশন সবসময় কি থাকবে, তাহলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, নাম্বার 6, খুব কমন কোশ্চেন, বলো তোমরাই বলো এটা, আরটিই, আরটির পুরো নাম কি? রাইট টু এডুকেশন অ্যাক্ট, রাইট টু এমপ্লয়মেন্ট অ্যাক্ট, রাইট টু এম্পাওয়ারমেন্ট অ্যাক্ট, রাইট টু ফ্রি এডুকেশন অ্যাক্ট, কি হবে? এনিওয়ান?
তাহলে আরটি মানে হচ্ছে রাইট টু এডুকেশন। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে গেল এ। আচ্ছা, রেসপন্স করবে, তোমরা একটু রেসপন্স কেউ করছো না, মানে আনসারগুলো একটু নিজেরা একটু রেসপন্স করো। বলো তোমরা, এটা বলো। কোশ্চেনটা আমি পড়িয়ে দিচ্ছি, এটাও খুব ইম্পর্টেন্ট। এবিলিটিজ ফর অ্যাডাপটিভ অ্যান্ড পজিটিভ বিহেভিয়ার। পজিটিভ মানে কি? ভালো আচরণ। অ্যাডাপটিভ মানে কি? যে বিহেভিয়ারটা সে আয়ত্ত করছে। দ্যাট এনাবল স্টুডেন্টস টু ডিল ইফেক্টিভলি উইথ এভরিডে ডিমান্ডস অ্যান্ড চ্যালেঞ্জেস। আর মানে একজন শিক্ষার্থীর কাছে কি বলছে, উইথ এভরিডে ডিমান্ড, প্রত্যেক দিনে যে চাহিদা এবং চ্যালেঞ্জ, হ্যাঁ, যে জিনিসটা সেটা কি মানে কি অ্যাডাপটিভ বিহেভিয়ার, মানে যে আচরণটা সে নিয়ে কোথাও আয়ত্ত করছে বা কোনো ভালো আচরণ করছে। তাহলে এই যে ক্ষমতাটা, এটা কিসের সঙ্গে যুক্ত? মাল্টিপল ইন্টেলিজেন্স মানে বুদ্ধির, মানে বহুমুখী বুদ্ধির সঙ্গে, লার্নিং ডোমেন্স মানে শিক্ষণের যে ডোমেনগুলো আছে, ক্ষেত্রগুলো আছে তাদের সঙ্গে, না লাইফ স্কিলস, না লার্নিং মেথড। আচ্ছা গদাধর, তুমি বলেছো সি নম্বর। কোশ্চেনটা বুঝতে পেরেছো তো? যে এবিলিটিস ফর অ্যাডাপটিভ অ্যান্ড পজিটিভ বিহেভিয়ার that enable students to deal effectively with everyday demands and challenges. হ্যাঁ, রাইট। এটা হচ্ছে লাইফ স্কিল, মানে কি বুঝতেই পেরেছো যে আচরণটাকে বলা হচ্ছে যে অ্যাডাপটিভ বিহেভিয়ার বা পজিটিভ বিহেভিয়ার। এটা তাহলে মানে একজন শিক্ষার্থীর যে আচরণটা, সেটা কিসের সঙ্গে যুক্ত থাকবে? বুদ্ধির সঙ্গে যুক্ত থাকবে না, লাইফ স্কিল মানে তার জীবনের যে দক্ষতা, লাইফ স্কিল মানে জীবনের সঙ্গে যুক্ত থাকবে, যে তার বিহেভিয়ারটা কেমন হবে। ঠিক আছে, তার মানে এটা কিসের সঙ্গে? লাইফ স্কিলের সঙ্গে যুক্ত। আচ্ছা, নেক্সট কোশ্চেন আসি, দেখো। বলো আজ কি পড়ানো হয়েছে। কোশ্চেন নাম্বার 8, নিজেরা পড়ে আনসার কীভাবে বলো, তারপর আমি বোঝাচ্ছি। কোশ্চেন কি বলেছে, যে হুইচ অফ দ্য ফলোয়িং আর এ ফিউ ফিচার্স অফ পার্টিকুলার মেথড অফ টিচিং গ্রামার। বলছে কি বৈশিষ্ট্য? 1 নম্বর বলছে দ্যাট লার্নার্স বিকাম ইনঅ্যাক্টিভ ডিউরিং ক্লাসরুম টিচিং। দিস মেথড ইজ নট চাইল্ড সেন্টার্ড বাট টিচার সেন্টার্ড। অ্যাভারেজ টিচার ক্যান ইউজ দিস মেথড ইন কান্ট্রি লাইক ইন্ডিয়া। বলো তাহলে হুইচ মেথডস আর উই টকিং অ্যাবাউট। আজকে আমি রোল অফ গ্রামার পড়াতে গিয়ে যে 4টা মেথড বলেছি তার মধ্যেই আছে, তাহলে কোন মেথডটা এটা? গদাধর, রাইট, একদম ঠিক, আজকেই পড়ানো হয়েছে। তাহলে এটা হয়ে গেল কি ডিডাক্টিভ মেথড। ঠিক আছে, ডিডাক্টিভ মেথডে একমাত্র বলছে কি, ডিডাক্টিভ মেথডের কি ছিল ডিসঅ্যাডভান্টেজের মধ্যে একটা কি ছিল, যে লার্নার্স বিকাম ইনঅ্যাক্টিভ ডিউরিং ক্লাসরুম টিচিং, মানে শিক্ষার্থী কাছে ইনঅ্যাক্টিভ থাকছে। আর কি এই মেথডটা কি নট চাইল্ড সেন্টার্স, শিক্ষার্থী কেন্দ্রিক নয়, টিচার সেন্টার মানে শিক্ষক কেন্দ্রিক। আর অ্যাভারেজ টিচার মানে আমাদের দেশের ম্যাক্সিমাম টিচারই কিন্তু কি করে, এই মেথডটা ইউজ করে। এটা কিন্তু ডিডাক্টিভ মেথডের বৈশিষ্ট্য। তাহলে অ্যান্সার হয়ে গেল কি এ, ডিডাক্টিভ মেথড। 9, কোশ্চেন নাম্বার 9 এ আসছি, পড়ো। আচ্ছা গদাধর, আজকে তুমি নতুন, আচ্ছা এর আগের ক্লাসগুলো করে নিবে। হ্যাঁ, দেখো 9 নম্বর কোশ্চেন দেওয়া আছে, আর টিচার ইজ অর্গানাইজিং students into reading ability groups where they have individual books to their reading level. ঠিক আছে, কোশ্চেনটা একটু তোমরা পড়ো, কারণ পরীক্ষা হলে আমি তো থাকবো না। একটু কোশ্চেনটা তোমরা নিজেরা পড়ে আনসার দেখি, কেউ একটু বুঝে দেওয়ার চেষ্টা করো, তারপর আমি 9 নম্বর কোশ্চেন বোঝাচ্ছি। সবাই আনসার করার চেষ্টা করো, ভুল হোক, লজ্জা পাওয়ার কিছু নাই। কিন্তু পরীক্ষা হলে এমন না যে হুবহু এই কোশ্চেনই তোমাদের থাকবে। পড়ে পড়ে নিজের কি বলো, পেঁয়াজের কথা বলে নিজের কগনিটিভ লেভেলটাকে ঠিক করতে হবে, যে পড়ে পড়ে একদম মানে ডেপথ নিয়ে আসতে হবে। ডেপথ থাকলে তবেই যে কোনো কোশ্চেন তোমরা অ্যাটেন্ড করতে পারবে।
দেখো আমি একটু বলে দিই। আর টিচার ইজ অর্গানাইজিং স্টুডেন্টস ইনটু রিডিং এবিলিটি গ্রুপস হোয়ার দে হ্যাভ ইন্ডিভিজুয়াল বুকস টু দেয়ার রিডিং লেভেল। মানে কি, শিক্ষক কি করছে, ক্লাসরুমে একটা রিডিং ফেস্টিভ্যাল ধরে তৈরি করছে, যে আজকে পঠন, আচ্ছা ডি অর বি, ঠিক আছে দেখছি, যে একটা পঠন মানে রিডিং ফেস্টিভ্যাল ধরো ক্লাসের মধ্যে আমি তৈরি করলাম, যে প্রত্যেক বাচ্চাকে বললাম যে আজকে তোমাদের পঠন উৎসব হবে। তার জন্য কি করলাম, প্রত্যেক শিক্ষার্থীর হাতে কি করছি আমি, আলাদা আলাদা করে বই দিচ্ছি, এবং তাদেরকে কি করছি, যে হোয়ার দে হ্যাভ ইন্ডিভিজুয়াল বুকস টু দ্য রিডিং লেভেল, মানে পড়ার জন্য প্রত্যেককে আলাদা আলাদা করে বই দেওয়া হচ্ছে। দ্য টিচার ইজ স্পেন্ডিং টাইম উইথ ইচ গ্রুপ, প্রত্যেকটা গ্রুপে যে মানে গ্রুপ ওয়াইজ করে দেওয়া হয়েছে, তার টিচার কি করছে, যে প্রত্যেকটা গ্রুপে সে যাচ্ছেন, মানে তিনি যাচ্ছেন, স্পেন্ডিং টাইম মানে প্রত্যেকটা গ্রুপে যাচ্ছে, এ গ্রুপের কিছুক্ষণ দাঁড়ালো, কিছুক্ষণ বি গ্রুপে দাঁড়াচ্ছে। লিসেনিং টু ইন্ডিভিজুয়াল স্টুডেন্টস, টেক টার্নস টু রিড অ্যালাউড অ্যান্ড টকিং উইথ দেম অ্যাবাউট দ্য বুক, ঠিক আছে, এবং গিয়ে কি করছেন, তিনি তিনি শুনছেন প্রত্যেকটা শিক্ষার্থী কীভাবে পড়ছে, অ্যালাউড মানে জোরে জোরে পড়ছে, হ্যাঁ, অ্যান্ড টকিং দেম উইথ অ্যাবাউট দ্য বুক, এবং বইতে কি লেখা আছে সেটা নিয়ে তাদের সঙ্গে কথা বলছে, ডিসকাস করছে, ঠিক আছে। তাহলে এটাকে কি বলা হয়, শেয়ার্ড রিডিং, গাইডেড রিডিং, সাইলেন্ট রিডিং, এক্সটেন্সিভ। সাইলেন্ট রিডিং তো হবেই না, কারণ গ্রুপ ওয়াইজ করা হয়েছে, হ্যাঁ, প্রত্যেকে কি করবে, যে 100 আলাদা করে কেউ পড়বেই না, ঠিক আছে। তার বলো এটা কি হওয়া উচিত, শেয়ার্ড রিডিং, গাইডেড রিডিং, সাইলেন্ট রিডিং, এক্সটেন্সিভ রিডিং। তাহলে এটার আনসার যেটা, এটা হওয়া উচিত মেনলি, হ্যাঁ তুমি বলছো ডি অর বি, না ডি অর বি না, এটা হচ্ছে কি গাইডেড রিডিং, মানে টিচার কি করছেন, গাইড করছে, মানে এই যে রিডিংটা তৈরি হচ্ছে, এটা কিন্তু একটা গাইডেড রিডিং, বুঝে গেল। আচ্ছা নেক্সট আসছি, দেখো নাম্বার 10, না ওটার আনসারটা বি, হ্যাঁ গাইডেড রিডিং, এটা দেখে রাখবে। নাম্বার 10, দশ নম্বর কোশ্চেন কি বলেছে, মিস্টার রোহিত in his language classroom wants the learner to work in and work with the language. যে মিস্টার রোহিত ইন হিজ ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম, মানে তার ল্যাঙ্গুয়েজ ক্লাসরুমে তিনি কি করছেন, যে দ্য লার্নার্স টু ওয়ার্ক ইন অ্যান্ড ওয়ার্ক উইথ ল্যাঙ্গুয়েজ, মানে ল্যাঙ্গুয়েজ নিয়ে তিনি কি করছেন, কাজ করছেন। দিস ইজ পসিবল বাই, এটা কখন পসিবল হবে, এঙ্গেজিং লার্নার্স উইথ ল্যাঙ্গুয়েজ, মানে শিক্ষার্থীদের ল্যাঙ্গুয়েজের সঙ্গে যত বেশি সম্ভব এঙ্গেজ করা যাবে। মেকিং দ্য লার্নার্স টু লার্ন দ্য ফর্মস অফ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, মানে ল্যাঙ্গুয়েজের যে গঠন, হ্যাঁ সেগুলো কি করতে হবে, শেখাতে হবে। ফোকাসিং অন ইউজিং দ্য ল্যাঙ্গুয়েজ উইথ অ্যাকুরেসি, মানে অ্যাকুরেসির সঙ্গে ল্যাঙ্গুয়েজটা শিখতে পারে সেই বিষয়ে ফোকাস করতে হবে। দ্য অ্যাকুইজিশন অফ ল্যাঙ্গুয়েজ রাদার দ্যান লার্নিং, শিক্ষণের ক্ষেত্রে অ্যাকুইজিশনের মাধ্যমে লার্নিংটা করা যাবে, কোনটা হবে। কোশ্চেনটা কি বলেছে, যে মিস্টার রোহিত ইন হিজ ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম, মানে একজন ল্যাঙ্গুয়েজ ক্লাসরুমে ওয়ান্টস দ্য লার্নার টু ওয়ার্ক, মানে শিক্ষার্থীরা ল্যাঙ্গুয়েজ নিয়ে ক্লাস করুক, মানে ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করুক, অ্যান্ড ওয়ার্ক উইথ ল্যাঙ্গুয়েজ, এবং শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ নিয়ে তারা মানে কাজ করতে থাকুক। এটাকে কি বলা হবে, দিস পসিবল, মানে এটা কখন পসিবল করা যাবে। দেখো অ্যাকুইজিশনের মাধ্যমে, ডি নম্বর অপশন যদি আমরা আসি, শুধুমাত্র অ্যাকুইজিশন থাকলেই হবে না, হ্যাঁ, কারণ অ্যাকুইজিশনের সঙ্গে, মানে অ্যাকুইজিশন মানে কি, একটা ইনিশিয়াল স্টেজ, আমরা যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা শিখছি সেটা কি অ্যাকুইজিশন, কিন্তু আস্তে আস্তে কী করতে হবে, ফ্লুয়েন্সি স্টেজ যেতে হবে, জেনারেশন স্টেজ যেতে হবে, অ্যাডাপ্টেশন স্টেজ যেতে হবে। মানে অ্যাকুইজিশনের মাধ্যমে থেমে গেলে আমরা কিন্তু আস্তে মানে পরবর্তীকালে ডেভেলপমেন্টে যেতে পারবো না। তার মানে এটা একমাত্র ওয়ে কি, যে ল্যাঙ্গুয়েজের সঙ্গে যতটা পারা যায় ওদেরকে এঙ্গেজ করে রাখতে হবে, তাহলে আস্তে আস্তে সব কিছু কিন্তু শেখা যাবে। তার জন্য এখানে আনসারটা কী হয়ে যাবে, তাহলে অপশন এ, যে এঙ্গেজিং লার্নার উইথ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা 11 নম্বর কোশ্চেন হতো, স্টোরি টেলিং অ্যান্ড লিসেনিং টু স্টোরিজ
প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল বিকজ কি বলছে স্টোরি টেলিং মানে শিক্ষার্থীদের কি বলছে না গল্প বলছি অ্যান্ড লিসেনিং টু স্টোরিজ বা শিক্ষার্থী গল্প শুনছে বলছে এটা মানে এদের কাজটা কি প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল বিকজ স্টোরিজ কি করে প্রেজেন্ট ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ হোল হেল্পস দ্য টিচার টু মেনটেন ক্লাসরুম ডিসিপ্লিনের জন্য এটা খুব ভালো। হ্যাঁ, ক্লাসে হচ্ছে তুমি গল্প বলে যাচ্ছ। হেল্প টু টিচ অ্যান্ড লার্ন নিউ অ্যান্ড ডিফিকাল্ট ওয়ার্ডস, গল্পের মাধ্যমে কি হচ্ছে যে আরও শিক্ষার্থীরা আরও বেশি ডিফিকাল্ট ওয়ার্ডগুলো শিখতে পারছে। ইউজ মেনি স্ট্রাকচার অফ গ্রামারের আরও গঠন তারা জানতে পারছে। অ্যান্ড হেল্প চিলড্রেন টু লার্ন দেম, এবং এটা শিক্ষার্থীদের শিখনে সাহায্য করছে। ঠিক আছে, তাহলে কি হবে যে স্টোরি টেলিং অ্যান্ড লিসেনিং, তাহলে বি নম্বর অপশন তো আমরা যাবোই না, ক্লাসের ডিসিপ্লিনটাকে মেনটেন করছে। হেল্প টু টিচ অ্যান্ড লার্ন নিউ অ্যান্ড ডিফিকাল্ট ওয়ার্ডস, দরকার নেই, এটাও আমরা যাবো না, ডিফিকাল্ট ওয়ার্ডস শিখতে পারছে তা নয়। ইউজ মেনি স্ট্রাকচার অফ গ্রামার অ্যান্ড হেল্প চিলড্রেন টু লার্ন দেম, গ্রামার শেখানোর জন্য গল্প বলতে হবে তা কিন্তু আমাদের নয়, সেটার জন্য আমরা গল্প নিশ্চয়ই বলবো না। ঠিক আছে, তাহলে এটা কি হবে প্রেজেন্ট ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ হোল, মানে ল্যাঙ্গুয়েজটা তুমি যত ওদেরকে এঙ্গেজ করতে থাকবে তার মধ্যে আস্তে আস্তে কিন্তু সমস্ত কিছু শেষ কিন্তু শিখতে পারবে। তার জন্য স্টোরি টেলিং, ল্যাঙ্গুয়েজ শেখানোর ক্ষেত্রে স্টোরি টেলিং আর লিসেনিং মানে গল্প শুনবে বলবে, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার মানে অপশন তাহলে কি হবে অ্যান্সার প্রেজেন্ট ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ হোল। আচ্ছা, পরের কোশ্চেন দেখো, আজকেই পড়ানো হয়েছে রিমিডিয়াল টিচিং। রিমিডিয়াল টিচিংয়ে কি বলছে যে রিমিডিয়াল টিচার্স শুড লাইজ উইথ ড্যাশ টু সিক ফর প্রফেশনাল সাপোর্ট উইথ এ ভিউ টু হেল্পিং পিপল সলভ দেয়ার প্রবলেমস। মানে একজন রিমিডিয়াল টিচারের মানে কি গুণাবলী হওয়া দরকার বলতে গেলে এটা, হ্যাঁ, যাদের মানে যে সমস্ত শিক্ষার্থীর লার্নিং ডিফিকাল্টিস আছে তাদের জন্য একজন রিমিডিয়াল টিচারকে কেমন হতে হবে, স্ট্রিক্ট টিউটার মানে খুব স্ট্রিক্ট হতে হবে, রিলেটেড বুক রাইটার্স মানে বইতে যা লেখা আছে সেই রিলেটেড মানে ডিসকাস করতে হবে বা সেটার উপরে জোর দিতে হবে, ম্যাথ এক্সপার্টস মানে ম্যাথ ভালো জানতে হবে, না রিলেটেড প্রফেশনালস। ঠিক আছে, তার মানে কি হতে হবে এটা রিমিডিয়াল টিচার অবশ্যই মানে সেই টিচারই রিমিডিয়াল টিচার হতে গেলে তাকে অবশ্যই কিন্তু প্রফেশনাল হতে হবে, প্রফেশনাল না হলে কিন্তু হবে না, মানে পার্টিকুলার ওই ফিল্ডের উপর তার নলেজ তার স্কিল তার সব কিছু কিন্তু দক্ষতা থাকতে হবে। ঠিক আছে, তার মানে ওখানে অপশান তাহলে কী হয়ে যাবে রিলেটেড প্রফেশনাল, মানে অবশ্যই প্রফেশনাল থাকতে হবে। 13 নম্বর কোশ্চেন, দেখি কেউ আনসার করো, দেখি কোশ্চেনটা নিজেরাই পড়ো, নিজেরাই পারবে, একজনই অ্যান্সার করছো, বাকি কই সবাই গদাধর শুধু অ্যান্সার করছো, বাকি কারোর অ্যান্সার খুঁজে পাচ্ছি না। দেখো 13 নম্বর কোশ্চেন বলেছে যে টিচার্স মাস্ট কিপ ইন কন্ট্যাক্ট উইথ প্যারেন্টস, একজন শিক্ষক ঠিক আছে শিক্ষার্থীদের মা বাবার সঙ্গে কন্ট্যাক্টে থাকবে, অবশ্যই কন্ট্যাক্টে থাকবে। এতে কি হবে টু হেল্প দেম আন্ডারস্ট্যান্ড দেয়ার চিলড্রেন অ্যান্ড টু প্রোভাইড অ্যাপ্রোপ্রিয়েট গাইডেন্স টু ডেভেলপ দ্য পিপলস মানে কি এখানে কাদের বলা হচ্ছে শিক্ষার্থীদের বলা হচ্ছে। যে শিক্ষক হ্যাঁ একজন শিক্ষার্থী যদি প্রতিনিয়ত তার গার্জেনের সঙ্গে যদি কন্ট্যাক্টে থাকে তাহলে এতে বলছে যে শিক্ষার্থীর মানে কোন দিককে আরো বেশি ডেভেলপ করা যাবে। তাই ইন্টেলিজেন্স মানে বুদ্ধির দিক থেকে, পোটেন্সিয়ালস মানে তার যে ক্যাপাসিটি তার যে দক্ষতা সেটার উপর, ফার্স্ট সাইডনেস মানে আরও বেশি তাকে কী করা যাবে, আর হচ্ছে মেমোরি বাড়বে। তাহলে এখানে কি হবে এটা পোটেন্সিয়াল মানে তার যে দক্ষতা তার যে ক্যাপাসিটি সেটার উপর কিন্তু আরও ইমপ্রুভ করা যাবে। ঠিক আছে, যত কন্ট্যাক্টে থাকবে তার মানে মা বাবার সঙ্গে যত কন্ট্যাক্টে থাকবে, তার সময় শিক্ষার্থী সম্পর্কে যত জিজ্ঞেস করে সে বাড়িতে কী করে না করে, এতে যত ইনফরমেশন গ্যাদার করবে তত কী হবে আস্তে আস্তে টিচিং স্ট্র্যাটেজিও চেঞ্জ হবে, বাচ্চার ফলে কী হবে বাচ্চার পোটেন্সিয়াল কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে। 14 নম্বর বলে দেখো আউট অফ 4 ল্যাঙ্গুয়েজ স্কিলস হুইচ অফ দ্য ফলোইং আর রিসেপটিভ স্কিল, কোনটা রিসেপটিভ স্কিলের মধ্যে পড়ে লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। লিসেনিং বলেই দিয়েছি আজকে, রিসেপটিভ বলেছে, তাহলে অ্যান্সার কী দাঁড়াবে লিসেনিং অ্যান্ড রিডিং, এই দুটোই হচ্ছে কিন্তু তোমার রিসেপটিভ স্কিল।
তার মানে 1 and 3, 1 and 3, তাহলে অপশন বি হয়ে যাবে অ্যান্সার। 15 নম্বর কোশ্চেন দেখো, দ্য এম অফ রিমিডিয়াল টিচিং প্রোগ্রাম আরটিপি, রিমিডিয়াল টিচিং প্রোগ্রামের লক্ষ্যটা কি? লার্নিং সাপোর্ট টু পিপলস হু ল্যাক ফার বিহাইন্ড দেয়ার কাউন্টার পার্টস ইন স্কুল পারফরমেন্স, মানে স্কুল পারফরমেন্সের দিক থেকে যারা পিছিয়ে আছে তাদেরকে যত সব কী করা, সাপোর্ট দেওয়া। সিস্টেমেটিক ট্রেনিং টু ডেভেলপ পিপলস জেনারেল স্কিল, মানে শিক্ষার্থীদের জেনারেল স্কিল, মানে তাদের যে বেসিক স্কিলগুলো সেগুলোতে সম্বন্ধে আরও ট্রেনিং দেওয়া এবং ডেভেলপ করা। তাহলে কোনটা হবে? আজকেই পড়ানো হয়েছে। তা রিমিডিয়াল টিচিং প্রোগ্রাম আরটিপির লক্ষ্যই হচ্ছে কি বোথ 1 and 2, মানে দুটোই হবে এখানে। ঠিক আছে, তো চ্যাপ্টারের জন্য পড়া থাকলে এগুলো করতে পারবে। 16 নম্বর কোশ্চেন দেখো, লাস্ট কোশ্চেন এটা আজকে, যে হুইচ অফ দ্য ফলোইং গ্রামার টিচিং মেথডস ডিস্টার্বস দ্য টিচিং অফ টেক্সট বুক অর কম্পোজিশন রাইটিং অ্যাট টাইমস, মানে কোন বলছে গ্রামার টিচিং এর কোন মেথডটা একটা সময় গিয়ে ফেলিওর হচ্ছে, ডিস্টার্ব মানে কিসে, রাইটিং এর ক্ষেত্রে, টেক্সট বুকের ক্ষেত্রে কি হচ্ছে, ফেলিওর হয়ে যাচ্ছে। কোনটা বুঝতেই পারছো। ডিডাক্টিভ মেথডটা ঠিকই আছে, ইউজ করা হয়, এভারেজ টিচার করে। ইন্ডাকটিভ টিচার খুব কমই পাওয়া যায় টিচার, কিন্তু খুব ভালো মেথড। ইন্ডাকটিভ ডিডাক্টিভ বুঝতে পেরেছো, এই দুটো কম্বাইন হচ্ছে এই মেথডটা। একমাত্র হচ্ছে ইনসিডেন্টাল মেথড, এটা লাস্টেরটা হবে। দেখবে আজকে যেটা পড়িয়েছি সেখানে কিন্তু দেওয়া আছে, লিখে দিয়েছি। ইনসিডেন্টাল মেথড কি হচ্ছে, একটা টাইম গিয়ে কি করছে, ডিস্টার্ব করছে, মানে ফেল করছে। তো কাকে? টেক্সট বুক আর কম্পোজিশন রাইটিং অ্যাট টাইমস। ঠিক আছে, তাহলে এই হলো ইংলিশ পেডাগোগির আজকে প্র্যাকটিস। লাস্ট ক্লাস, ডেসক্রিপটিভের লাস্ট ক্লাস হবে একদিন, তাহলেই ইংলিশ পেডাগোগি আমার কমপ্লিট হয়ে যাবে। তখন ফুললি শুধু এমসিকিউ প্র্যাকটিস হবে। 16 নম্বর এমসিকিউ অবধি আজকে হলো। এর পরের ক্লাসে 17 থেকে শুরু হবে ডেসক্রিপটিভ, একটু যেটা বাকি আছে ওটা পড়িয়ে আমি 17 নম্বর এমসিকিউ থেকে যাব। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।